রিমা চৌধুরী, তুমি আমাকে যে অপমানটা করেছো, যে কষ্টটা দিয়েছো, তার জন্য তোমাকে অনেক বড় মূল্য দিতে হবে। তুমি আমার ভালোবাসাটাকে আমার দুর্বলতা ভেবে ভুল করেছো। এবার তুমি দেখবে আমার ঘৃণা। তুমি দেখবে একজন কৃষকের ছেলে যখন প্রতিশোধ নিতে মাঠে নামে, তখন তার রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে। অপেক্ষা করো, আমি আসছি। রেডি থেকো। তুমি আমাকে চেনো না রিমা। আমি তোমাকে এমন কষ্ট দেব, এমন যন্ত্রণা দেব, যে যন্ত্রণার কাছে আমার পাওয়া অপমান কিছুই মনে হবে না। আমি তোমাকে ভাঙব রিমা, খুব বাজেভাবে, ঠিক সেভাবে যেভাবে তুমি আমার বিশ্বাসটাকে ভেঙেছ। সাল 2025। ঢাকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অন্যতম সেরা প্রাইভেট ইউনিভার্সিটি গ্রিন ভিউ ইউনিভার্সিটি। নতুন ছাত্রছাত্রীদের কোলাহলে মুখরিত পুরো ক্যাম্পাস। কেউ বন্ধুদের সাথে আড্ডায় মশগুল, কেউ আবার বিশাল ক্যাম্পাসটা ঘুরে দেখছে অবাক চোখে। লিটারালি আদনান, আমি বিশ্বাসই করতে পারছি না আব্বু আমাকে এই ভার্সিটিতে ভর্তি করিয়েছে। আই মিন, লুক অ্যাট দিস প্লেস। চারিদিকে এত মিডল ক্লাস আর লোয়ার ক্লাস ছেলে মেয়ে, পরিবেশটা কেমন যেন সস্তা লাগছে। কথাগুলো ভেসে এলো ভার্সিটির মেইন বিল্ডিংয়ের সামনে লনে দাঁড়িয়ে থাকা এক তরুণীর মুখ থেকে। তার পরনে দামি ব্র্যান্ডের পোশাক, চোখে নাম করা ব্র্যান্ডের সানগ্লাস আর হাতে লেটেস্ট মডেলের আইফোন। তার নাম রিমা। আভিজাত্য যেন তার সর্বাঙ্গে ঝরে পড়ছে। কাম অন রিমা, ডোন্ট বি সো ড্রামাটিক। ঢাকার টপ ভার্সিটিগুলোর মধ্যে এইটা একটা। আর তোর আব্বু তোকে এইখানে ভর্তি করিয়েছে কারণ আঙ্কেল এই ভার্সিটির একজন ট্রাস্টি মেম্বার। তুই তো এখানে কুইনের মতোই থাকবি। রিমার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি হলো আদনান। সেও ধনী পরিবারের সন্তান এবং রিমার সবচেয়ে কাছের বন্ধু। কুইন? এইসব খ্যাত টাইপের ছেলে মেয়েদের সাথে? ইম্পসিবল। আমার তো এক্ষুনি দম বন্ধ হয়ে আসছে। দেখছিস না ছেলে মেয়েগুলোর ড্রেস সেন্স? মনে হচ্ছে সদরঘাট থেকে পাইকারি দরে কিনে এনেছে। স্পেশালি ওই যে ছেলেটা, সবুজ টি শার্ট পরা, কি বিশ্রী একটা কালার। উফ। চিল রিমা, 2-4 দিন গেলেই দেখবি এরা সব লেজের নিচে চলে আসবে। তোর মতো সুন্দরী আর প্রভাবশালী মেয়ের সাথে বন্ধুত্ব করতে কে না চায়? তুই তো এখানকার সেলিব্রিটি হয়ে যাবি। এবার আমার একদম ভালো লাগছে না। আব্বুকে বলা উচিত ছিল আমাকে কানাডায় পাঠিয়ে দিতে। ওইখানে আমার ক্লাস মেনটেন হতো। এখানে তো কথাই বলতে পারছি না কারোর সাথে। আচ্ছা, আমাদের বিবিএ ডিপার্টমেন্টটা কোন দিকে রে? চল অ্যাডমিন বিল্ডিং থেকে জেনে আসি। আর মন খারাপ করিস না তো, আমরা আছি না। আমাদের গ্রুপটা আগের মতোই থাকবে, বাইরের কাউকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। রিমা আর আদনান কথা বলতে বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের দিকে হাঁটতে শুরু করলো। তাদের হাঁটার ভঙ্গিতে ছিল এক ধরনের অহংকার, যেন তারা ছাড়া বাকি সবাই তুচ্ছ। ঠিক সেই মুহূর্তে তাদের পথ আগলে দাঁড়ালো সাধারণ চেহারার একটি ছেলে। ছেলেটির পরনে ছিল একটি সাধারণ চেক শার্ট আর জিন্স প্যান্ট, পায়ে পুরনো একজোড়া স্যান্ডেল, কাঁধে একটি সাদামাটা ব্যাগ। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু শুনবেন? এক্সকিউজ মি, তুমি আমাকে ভাইয়া বললে? ওহ সরি আপু, আপনি ছেলেদের মধ্যে পোশাক পরে আছেন তো, ছেলে না মেয়ে বুঝতে পারেনি। আমি আসলে বিবিএ ডিপার্টমেন্ট খুঁজছিলাম, যদি একটু দেখে দিতেন খুব উপকার হতো। বিবিএ? তুমি বিবিএতে পড়ো? সিরিয়াসলি? তোমার গেট আপ দেখে তো মনে হচ্ছে আর্টস ফ্যাকাল্টির কোনো কোনায় পড়ে থাকো। আদনান, ওয়েট, লেট মি হ্যান্ডেল দিস। নাম কি তোমার? আমার নাম রাফসান। রাফসান? নামটা বেশ সুন্দর, কিন্তু তোমার পোশাক আশাকের সাথে তো একদমই মানাচ্ছে না। কোথা থেকে এসেছো তুমি? রিমার প্রশ্ন করার ভঙ্গিতে ছিল স্পষ্ট অপমান। সে রাফসানকে আপাতমস্তক জরিপ করছিল, যেন কোনো অদ্ভুত বস্তু দেখছে। আমি মানিকগঞ্জ থেকে এসেছি। মানিকগঞ্জ? ওয়াও, মানে একদম প্রপার গ্রাম থেকে এসেছো আর কি। তা ঢাকায় থাকার জায়গা পেয়েছো তো, নাকি লঞ্চ টার্মিনালে রাত কাটাতে হচ্ছে? আদনানের কথায় রিমা খিলখিল করে হেসে উঠল। আশেপাশে কিছু ছাত্রছাত্রীও তাদের দিকে আর চোখে তাকাচ্ছিল। না, থাকার ব্যবস্থা হয়েছে, একটা মেসে উঠেছি। ও, ম্যাসে, আই সি। তা তোমার বাবা কি করেন রাফসান?
মানে এত বড় ভার্সিটিতে পড়ার খরচ তো অনেক, নিশ্চয়ই গ্রামের বড় কোনো জোরদার হবেন। না, আমার বাবা খুব সাধারণ একজন কৃষক। হোয়াট? তুমি কি আমার সাথে মজা করছো? একজন কৃষকের ছেলে এই ভার্সিটিতে পড়ার মতো যোগ্যতা বা সামর্থ্য কোনোটা আছে বলে তো আমার মনে হয় না। এক্স্যাক্টলি রিমা, আমার তো মনে হচ্ছে ও মিথ্যা কথা বলছে, হয়তো স্কলারশিপের লোভে নিজেকে গরিব দেখাচ্ছে। আজকাল এই ধরনের প্রতারকের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমি মিথ্যা বলছি না, আর আমার বাবা কৃষক, এটা বলতে আমার কোনো লজ্জা নেই, বরং আমি গর্ববোধ করি। ও রিয়েলি? গর্ব? কিসের জন্য গর্ব? ওই সামান্য জমি চাষ করে তোমাদের কি হয়? দুই বেলা ঠিকমতো খেতে পারো তো, নাকি ভার্সিটির ক্যান্টিনে এসে ফাও খাওয়ার ধান্দা করছো? দেখুন আপু, আপনি আমাকে চেনেন না, আমার পরিবার সম্পর্কে না জেনে এভাবে কথা বলতে পারেন না, এটা ঠিক না। ও হ্যালো মিস্টার ফিলোসোফার, তুই রিমাকে আদব কায়দা শিখাতে এসেছিস? তুই জানিস ওকে, ওর বাবাকে? তোর মতো হাজারটা গ্রাম ওর বাবা এক কথায় কিনে নিতে পারে। লিভ ইট আদনান, এই ধরনের ছোট লোকদের সাথে কথা বলাটাই সময় নষ্ট। এদের লেভেলটাই আলাদা। এদের সাথে আর্গুমেন্টে গেলে আমাদের ক্লাস নেমে যাবে। শোনো কৃষকের ছেলে, তোমার ওই বিবিএ ডিপার্টমেন্ট কোন দিকে সেটা দারোয়ানকে জিজ্ঞাসা করো। আমাদের মতো স্টুডেন্টদের বিরক্ত করো না, আমাদের টাইম অনেক ভ্যালুয়েবল। রাফসান কোনো উত্তর দিল না, সে শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। তার নীরবতা রিমাকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দিল। কি হলো? তাকিয়ে কি দেখছো? জীবনে আমার মতো সুন্দরী মেয়ে দেখোনি নাকি? নাকি আমার ড্রেসের দাম কত সেটা অনুমান করার চেষ্টা করছো? তোমার 10 বছরের আয়ের থেকেও বেশি দামি এই ড্রেসটা। আমি আপনার ড্রেসের দাম নিয়ে ভাবছি না, আমি শুধু ভাবছি এত দামি পোশাক পরেও কিছু মানুষের মন কেন এত সস্তা হয়। রাফসানের এই একটি বাক্যেই যেন পারমাণবিক বোমার মতোই ফাটল। রিমা এবং আদনান দুজনেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। রিমা ভাবতেও পারেনি এত অপমানের পরেও ওই সাধারণ দেখতে ছেলেটা এমন একটা পাল্টা জবাব দিতে পারবে। তোর সাহস তো কম না, তুই রিমাকে ইনসাল্ট করছিস? ধরা, আজ তোর ভার্সিটির প্রথম দিনটাই শেষ দিন বানিয়ে দিচ্ছে। আদনান রাফসানের শার্টের কলার ধরতে এগিয়ে গেল, কিন্তু রাফসান একজনও নড়ল না। সে আদনানের চোখের দিকে সরাসরি তাকালো। হাত তোলার আগে একবার ভেবে দেখবেন, পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করলে আপনার সম্মানটা বাড়বে নাকি কমবে। স্টপ ইট আদনান, ওর গায়ে হাত দিয়ে তোর হাত নোংরা করার কোনো দরকার নেই। লেটস গো। আমার মুডটাই নষ্ট করে দিল সকাল সকাল। রিমার আগে গজগজ করতে করতে আদনানের হাত ধরে টেনে নিয়ে গেল। যাওয়ার আগে সে শেষবারের মতো রাফসানের দিকে ঘৃণা ভরে তাকালো। মনে রেখো, এই ভার্সিটিতে যদি টিকতে চাও তাহলে আমাদের থেকে 100 হাত দূরে থাকবে। নেক্সট টাইম যদি আমার চোখের সামনে পড়েছো তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে। তারা চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইলাম। আমার চেহারায় কোনো রাগ বা অপমানের চিহ্ন ছিল না। তারপর আমি ধীরে পায়ে অ্যাডমিন বিল্ডিং এর দিকে হেঁটে গেলাম, যেন কিছুই হয়নি। কিন্তু রাফসান জানতো এটা তো কেবল শুরু। এই গল্পের নায়ক রাফসান, গ্রামের কৃষকের অবহেলিত ছেলে, যার সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছে এক অন্য জগৎ, এক বিশাল সাম্রাজ্যের অধিপতি সে। তার পরিচয় এক গভীর রহস্যের চাদরে মোড়া। আর এই হলো নায়িকা রিমা, অঢেল প্রাচুর্যে বেড়ে ওঠা এক অহংকারী তরুণী, যার কাছে মানুষের দাম নির্ধারিত হয় তার ব্যাংক ব্যালেন্স আর সামাজিক অবস্থান দিয়ে। সে জানে না তার জীবনের সবচেয়ে বড় ঝড়টা আজ তার দরজায় কড়া নেড়ে গেল, এবং তার বন্ধু আদনান, যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে অন্যের শক্তিতে শক্তিমান হয়ে, তাদের এই প্রথম সাক্ষাৎই যেন আগামীর এক বিশাল সংঘাত, মানসিক দ্বন্দ্ব আর গভীর ভালোবাসার গল্পের পূর্বাভাস দিয়ে গেল, যা তাদের তিনজনের জীবনকে চিরদিনের জন্য ওলট পালট করে দেবে। সেই অপমানজনক ঘটনার পর কয়েকটা দিন কেটে গেছে। ভার্সিটির জীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। এর মধ্যে ক্লাসের কিছু সাধারণ ছাত্র ছাত্রীর সাথে আমি বন্ধুত্ব করে ফেলেছি। আমার সহজ সরল এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের কারণে অনেকেই আমাকে পছন্দ করতে শুরু করেছে। বিশেষ করে সাব্বির আর অনিক নামের দুটি ছেলে আমার বেশ কাছের বন্ধু হয়ে উঠেছে। কয়েকদিন পরের একটি দৃশ্য, ভার্সিটির ক্যান্টিনে। কিরে রাফসান, তুই নাকি ডিপার্টমেন্টের ফার্স্ট বয় হয়ে গেছিস?
প্রথম অ্যাসাইনমেন্টে নাকি টপ মার্কস পেয়েছিস। হবে না কেন? ও যেভাবে ক্লাস লেকচার শুনে আর লাইব্রেরিতে পড়ে থাকে, টোপার তো ওই হবে। আমাদের মতো তো আর সারাদিন ক্যান্টিনে বসে আড্ডা দেয় না। আরে দূর, তোরা বেশি বাড়িয়ে বলছিস। সবে তো শুরু, এখনো অনেক পথ বাকি। আর তোদের রেজাল্টও ভালো হয়েছে। আমাদেরটা হলো কোনো মতে পাস, আর তোরটা হলো টপ ক্লাস। ট্রিটটা কবে দিচ্ছে সেটা বল। ট্রিট? কিসের ট্রিট? আমি তোদের খাইয়ে ফকির হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আজ ক্যান্টিনে বিল আমার। এই তো, এই না হলে আমার বন্ধু। শোন, আজ কিন্তু শুধু সিঙ্গারা সামোসা চলবে না, সঙ্গে চিকেন প্যাটিসও চাই। তিন বন্ধু যখন হাসাহাসি আর আড্ডায় মেতে ছিল, ঠিক তখনই ক্যান্টিনে প্রবেশ করলো রিমা এবং তার দলবল। তাদের উপস্থিতিতে ক্যান্টিনের কোলাহল যেন মুহূর্তের জন্য থেমে গেল। ওই জায়গাটা কি বসার মতো? আই মিন টেবিলগুলো কি নোংরা! উফ, আর গন্ধ! মনে হচ্ছে গরুর হাটে এসে বসেছি। রিমা, এটা পাবলিক ক্যান্টিন, তোর বাসার ডাইনিং স্পেস না। এখানে এমনই হবে। চল, ওই কর্নারের টেবিলটা খালি আছে, ওখানে বসি। রিমা নাক সিটকে আদনানের দেখানো টেবিলের দিকে এগিয়ে গেল। যাওয়ার পথেই তার চোখ পড়ল রাফসানের উপর। রাফসানকে তার বন্ধুদের সাথে হাসতে দেখে রিমার মেজাজে যেন আরও খারাপ হয়ে গেল। দেখলে আদনান, ওই খ্যাতটা এখানেও হাজির। আর কি নির্লজ্জের মতো হাসছে দেখ, যেন ভার্সিটি ওর বাবার সম্পত্তি। বাদ দে তো, ওর দিকে তাকিয়ে নিজের চোখের পাওয়ার নষ্ট করিস না। আমরা আমাদের মতো থাকি। তারা গিয়েও কর্নারের টেবিলে বসল। রিমা তার দামি ভ্যানিটি ব্যাগটা টেবিলের ওপর রাখতে গিয়েই ঘটল বিপত্তি। ব্যাগের ভেতর থেকে কোনোভাবে ছিটকে বেরিয়ে এলো খুব সুন্দর কারুকাজ করা দামি একটি মেটালের কলমদানিটা টেবিল থেকে গড়িয়ে সোজা নিচে কংক্রিটের মেঝেতে পড়ল। বেশ জোরে একটা শব্দ হলো। ক্যান্টিনের অনেকেই চমকে সেই দিকে তাকালো। ও মাই গড, আমার পেন হোল্ডার! রিমা দ্রুত চেয়ার থেকে উঠে কলমদানিটা তুলে নিল, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। মেঝের সাথে ধাক্কা লেগে কলমদানিটার এক কোণায় বিশ্রীভাবে টোল পড়ে গেছে, আর উপরের দিকে থাকা একটা সূক্ষ্ম নকশা ভেঙে গেছে। শিট, এটা তো আঙ্কেল তোকে প্যারিস থেকে এনে দিয়েছিল, তাই না? হ্যাঁ, এটা আমার খুব পছন্দের ছিল, জাস্ট নষ্ট হয়ে গেল। সব ওই অলক্ষণে ক্যান্টিনের জন্য। কি যে করি এখন! রিমা হতাশ হয়ে ভাঙা কলমদানিটা হাতে নিয়ে বসে রইল। তার সুন্দর মুখটা দুঃখে কালো হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে রাফসান তার টেবিল থেকে উঠে ধীর পায়ে রিমার টেবিলের দিকে এগিয়ে গেল। তার হাতে ছিল একটা পানির বোতল। পানি খাবেন? তোমার কি কোনো কমন সেন্স নেই? দেখছো না আমার মুড অফ? এখন তোমার পানি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। আমি আসলে অন্য কারণে এসেছি। আপনার কলমদানিটা কি আমি একটু দেখতে পারি? কেন রে, তুই কি এটা ঠিক করে দিবি নাকি? তোর মতো ফকিরের তো এই জিনিস জীবনে চোখে দেখারই কথা না। একবার দেখতে দিন, হয়তো আমি কিছু করতে পারি। নাও দেখো, দেখে তোমার জীবনের স্বাদ মেটাও। আর এটা ইউনিক ডিজাইন করা। এর দাম কত সেটা তুমি তোমার 7 জন্ম ধারণ করতে পারবে না। রাফসান শান্তভাবে কলমদানিটা হাতে নিল। সে খুব মনোযোগ দিয়ে ভাঙা অংশটা দেখল। তার মুখটা অসম্ভব শান্ত, যেন সে কোনো সাধারণ জিনিস পরীক্ষা করছে। এটা ঠিক করা সম্ভব। কি বললি? তুই এটা ঠিক করবি কিভাবে? বাঁশের কঞ্চি আর সুপার গ্লু দিয়ে? তোর তো ওই পর্যন্তই। এক্স্যাক্টলি, ফাজলামো করার জায়গা পাও না না? এটা কোনো মাটির কলসি না যে তুমি আটা দিয়ে জুড়ে দিবে। এটা একটা ব্র্যান্ডের আইটেম। এর রিপেয়ারিং শুধু অথরাইজড শোরুমই হয়, যা বাংলাদেশে নেই। আমি চেষ্টা করে দেখতে চাই, যদি অনুমতি দেন আমি এটা আমার কাছে রাখতে পারি। চেষ্টা? হোয়াট আ জোক! তোমার মতো একটা গেও ছেলে এইটার কি বুঝবে? এর একটা ক্রিস্টালের দাম দিয়ে তোমার পুরো গ্রামের লোকের 1 মাসের খাওয়ার খরচ হয়ে যাবে। আমাকে শুধু একটা সুযোগ দিন। যদি আমি এটা ঠিক করতে না পারি তাহলে এর পুরো দাম আমি আপনাকে দিয়ে দেব। এই কথা শোনার পর রিমা আর আদনান এমনভাবে হাসতে শুরু করলো যেন তারা জীবনের সেরা কৌতুকটি শুনেছে। ও মাই গড, আমি আর পারছি না। দাম দিয়ে দিবে? তুমি কিভাবে? তোমার কিডনি বিক্রি করে? শোনো, কৃষকের ছেলে তোমার মতো ফকিরের পক্ষে এই কলমদানির দাম দেওয়া সম্ভব না। সো ড্রামা বন্ধ করো
আর এটা আমাকে ফেরত দাও। আমি কথা দিচ্ছি কালকের মধ্যে আপনি এটা ফেরত পাবেন, একদম নতুনের মতো। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি আমার জিনিস ফেরত দিচ্ছ না কেন? তুমি কি এটা চুরি করার ধান্দে আছো? এই, তুই কি কানে শুনিস না? ওটা ফেরত দে বলছি, নইলে এখনই সিকিউরিটি ডাকব। ক্যান্টিনের পরিবেশ থমথমে হয়ে উঠেছে। সবাই তাদের নাটক দেখছে। রাফসানের বন্ধু সাব্বির আর অনেকও চিন্তিত মুখে এগিয়ে এলো। রাফসান, কি হয়েছে? ঝামেলা করিস না ভাই, ওনার জিনিসটা দিয়ে দিই। তোরা চিন্তা করিস না, আমি সামলে নিচ্ছি। আমি চুরি করছি না, শুধু ঠিক করতে চাইছি। বিশেষ না হলে আপনি আমার স্টুডেন্ট আইডি কার্ডে ফটোকপি রাখতে পারেন। রিমা কী করবে বুঝতেই পারছিল না। ছেলেটার আত্মবিশ্বাস তাকে দ্বিধায় ফেলে দিয়েছে। একদিকে তার রাগ হচ্ছে, অন্যদিকে কৌতূহল। ওকে ফাইন, নিয়ে যাও। আমি দেখতে চাই তুমি এটা কিভাবে ঠিক করো। কিন্তু মনে রেখো, কালকের মধ্যে যদি আমি এটা আগের মতো ফেরত না পাই, তাহলে ভার্সিটির অথরিটির কাছে আমি তোমার নামে চুরির অভিযোগ করব। আর তখন তোমার এই ভার্সিটিতে পড়াই বন্ধ হয়ে যাবে। শুধু তাই না, তোকে পুলিশেও দেওয়া হবে। তখন বুঝবি বড়লোকদের জিনিসের দিকে নজর দেওয়ার ফল কি হয়। ঠিক আছে। এই এক শব্দ বলে রাফসান আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ভাঙা কলমদানিটা নিয়ে শান্তভাবে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। তার বন্ধুরা হতভম্ব হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। ও এটা কি করলো? এখন যদি ঠিক করতে না পারে তাহলে তো বিশাল কেসকে যাবে। কি জানি ওর মাথায় কি চলছে। চল ওর সাথে গিয়ে কথা বলি। অন্যদিকে রিমা রাগে ক্ষোভে টেবিলে বসে পড়ল। ছেড়ে দে তোর কথা, একটা সিনক্রেট করার জন্য এসব করছে। কাল যখন ফেরত দিতে পারবে না তখন ওর মজা দেখাবো। চল আমরা কিছু অর্ডার করি। আমার আর কোনো কিছু খাওয়ার মুড নেই, চল এখান থেকে যাই। ছেলেটার মুখ দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। রিমা উঠে দাঁড়ালো, কিন্তু তার মনের মধ্যে কোথাও যেন একটা খটকা রয়ে গেল। ছেলেটার ওই শান্ত আত্মবিশ্বাসী চোখ দুটো সে কিছুতেই ভুলতে পারছিল না। পরদিন সকালে রিমার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। রিমা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। গতকালের ঘটনায় তার মেজাজ তখনও কিছুটা খারাপ ছিল। আজকে ছেলেটার কি অবস্থা করে দেখিস। আমার জিনিস নষ্ট করার শখ আমি মেটাচ্ছি। আব্বুকে বলে ওকে ভার্সিটি থেকে বের করেই ছাড়বো। চুল আঁচড়ানো শেষ করে সে তার পড়ার টেবিলে গেল ল্যাপটপটা নিতে। টেবিলের ড্রয়ারটা খুলতেই সে থমকে গেল। ড্রয়ারের ভেতরে খুব যত্ন করে রাখা আছে একটি কলমদানি, হুবহু তার হারিয়ে যাওয়া কলমদানিটার মতো। না, শুধু মতো নয়, এটাই সে কলমদানি। কিন্তু এটা তো ভাঙা নয়, এতে কোনো টোল নেই, কোনো আঁচড়ের দাগ পর্যন্ত নেই। এটা একদম নিখুঁত, ঝকঝকে নতুন, যেন এইমাত্র শোরুম থেকে কিনে আনা হয়েছে। এটা এটা এখানে কিভাবে এলো? রিমা অবিশ্বাস্য চোখে কলমদানিটা হাতে তুলে নিল। সে পাগলের মতো ওটা পরীক্ষা করতে লাগলো। প্রতিটা কোণা, প্রতিটা নকশা সব হুবহু এক, কিন্তু এটা ভাঙা নয়। আমার হৃৎপিণ্ড জোরে জোরে চলতে শুরু করলো। আজ আর অ্যাপার্টমেন্টে আমি আর বাবা ছাড়া আর কেউ ঢুকে না। আমার রুমের চাবি শুধু আমার কাছেই থাকে। তাহলে এটা এখানে কে রেখে গেল আর কিভাবে রেখে গেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, রাফসান ভাঙা কলমদানিটা কিভাবে ঠিক করলো? নাকি এটা অন্য কোনো রহস্য? একটা সামান্য গরিব কৃষকের ছেলে রাফসানের পক্ষে কি এমন নিখুঁতভাবে এটা ঠিক করা সম্ভব? নাকি সে নতুন একটা কিনে এনেছে? কিন্তু সে টাকা পাবে কোথায়? হাজারো প্রশ্ন রিমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। অহংকারী রিমার মনে প্রথমবারের মতো কোনো এক অজানা রহস্যের জন্ম হলো। রাফসান নামের ছেলেটা, তাকে সে শুধু ঘৃণা আর অবহেলাই করে এসেছে। সেই ছেলেই তার চিন্তার জগতে এক বিশাল ঝড় তুলে দিল। সেই রহস্যময় কলমদানির ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেছে। আমি এখনও সেই রহস্যের কোনো কুলকিনারা করতে পারিনি, কারণ ছেলেটাকে আমি ভার্সিটিতে খুঁজেই পাই না যে সব কিছু জিজ্ঞাসা করব। কয়েক সপ্তাহ পরের দৃশ্য। রিমা ফিসফিস করে আদনানকে বলে, আদনান দেখ, ওই খ্যাটটা আবার লেকচারে এমনভাবে মনোযোগ দিচ্ছে যেন অক্সফোর্ড থেকে প্রফেসর এসেছে। ওর কথা ছাড় তো, তুই এখনো ওই কলমদানির ব্যাপারটা নিয়ে ভাবছিস? ভাববো না, তুই আমাকে বল এটা কিভাবে সম্ভব? আমার বেডরুমের ড্রয়ারে এটা এলো কিভাবে? আমার অ্যাপার্টমেন্টের সিকিউরিটি দেশের সেরা এজেন্সির, একটা মাছি ঢোকার উপায় নেই। আমার তো মনে হয় তুই স্বপ্ন দেখেছিলি।
অথবা কাজের লোক ভুল করে রেখে গিয়েছিল। ইম্পসিবল। আমার কোনো কাজের লোক আমার বেডরুমের ঢোকার পারমিশন পায় না। আর এটা স্বপ্ন ছিল না আদনান, আমি নিজের হাতে এটা ধরে দেখেছি। একদম নতুন, একটা দাগও নেই। তাহলে হয়তো ওই ছেলেই কোনোভাবে। না, এটাও তো সম্ভব না। ওর মতো একটা ছেলের পক্ষে তোর অ্যাপার্টমেন্টে ঢোকা তো দূরের কথা, গেটের দারোয়ানের সাথে কথা বলারও সাহস হবে না। এক্স্যাক্টলি, এটাই তো আমি বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না। ওকে জিজ্ঞাসা করবো ভাবছি। পাগল নাকি তুই? ওকে জিজ্ঞেস করতে যাবি? তোর ক্লাস থাকে না? ওই ছেলের সাথে কথা বললে তোর স্টেটাস কোথায় গিয়ে নামবে ভেবে দেখেছিস? কিন্তু রহস্যটা তো জানতেই হবে। আমার রাতে ঘুম আসছে না এটা ভেবে। চিল কর, হয়তো কোনো কাকতালীয় ঘটনা। বাদ দে, চল ক্লাস শেষে কফি বিনস শপে যাই। নতুন আরাবিয়ান ব্ল্যান্ড এসেছে, ট্রাই করবি? আমার মুড নেই, তুই যা। আমি আজ একটু তাড়াতাড়ি বাসে ফিরবো। আব্বুর সাথে একটা ডিনার পার্টিতে যেতে হবে। ক্লাস শেষ হওয়ার ঘন্টা বাজলো, ছাত্রছাত্রীরা সবাই বেরিয়ে যেতে শুরু করলো। রিমা আর আদনান করিডোর দিয়েই হাঁটছিল। রাফসান তার বন্ধুদের সাথে অন্য দিক থেকে আসছিল। হাতে তাদের মুখোমুখি দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম। 1 মিনিট দাঁড়াও। রিমার গম্ভীর কণ্ঠ শুনে রাফসান থেমে গেল। তার বন্ধুরাও দাঁড়িয়ে পড়ল। আরে মা, কি করছিস? ওর সাথে কথা বলার কি দরকার? আমার কলমদানিটা আমার ড্রয়ারে কিভাবে এলো? আপনি আপনার জিনিসটা ঠিকঠাকভাবে ফেরত পেয়েছেন, এটাই তো বড় কথা, তাই না? আমি যা জিজ্ঞাসা করছি সেটা সোজাসুজি উত্তর দাও। ডোন্ট ট্রাই টু বি স্মার্ট। আমার বেডরুমের ড্রয়ারে এটা কে রেখেছে আর কিভাবে রেখেছে? আমি রেখেছি। কি, তুই রেখেছিস? তুই তো একটা আস্ত মিথ্যুক। তুই রিমার অ্যাপার্টমেন্টে ঢুকেছিস। এটা তো ব্রেকিং অ্যান্ড এন্টারিং এর কেস। তোর নামে তো এখনই পুলিশে কমপ্লেইন করা উচিত। তাহলে তাহলে কিভাবে রাখলে? জাদুটা তো জানো নাকি তুমি? নাকি তুমি কোনো ভূত পুষে রেখেছো যে দেয়াল ভেদ করে চলে যেতে পারবে? আমি আপনার অ্যাপার্টমেন্টে ঢুকিনি। আপনার অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার করিম চাচাকে চেনেন? করিম চাচা? হ্যাঁ চিনি। উনি তো অনেক পুরনো লোক। আমার জন্মের আগে থেকে ওই বিল্ডিংয়ে আছেন। কিন্তু তার সাথে এটার কি সম্পর্ক? ওনার বাড়িও মানিকগঞ্জে, আমার গ্রামের পাশেই গ্রাম। উনি সম্পর্কে আমার দুঃসম্পর্কের চাচা হন। এই তথ্যটা রিমার জন্য নতুন ছিল। সে অবাক হয়ে আদনানের দিকে তাকালো। আমি আগের সেদিন রাতেই কলমদানিটা ঠিক করে ফেলেছিলাম। পরদিন সকালে ভার্সিটি আসার আগে চাচার সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন কথা কথা জানতে পারি আপনি ওই ফ্ল্যাটই থাকেন। তাই আমি চাচাকে অনুরোধ করেছিলাম ওটা আপনার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু ওটা তো ড্রয়ারের ভেতরে ছিল। করিম চাচা কি ওর বেডরুমে ঢুকেছিল? না, করিম চাচা আপনাদের ডুপ্লিকেট চাবি দিয়ে শুধু দরজা খুলে ড্রয়িং রুমে রেখে আসতে চেয়েছিলেন। কিন্তু উনি যখন কলিং বেল চাপেন তখন আপনার বাবা দরজা খুলেন। করিম চাচা তখন ওনাকে কলমদানিটা দেন এবং বলেন যে ভার্সিটির এক বন্ধু এটা আপনাকে ফেরত দিতে বলেছে। আপনার বাবা তখন ওটা নিজের হাতে আপনার পড়ার টেবিলের ড্রয়ারে রেখে দেন। রাফসানের ব্যাখ্যাটা এত সহজ ছিল যে রিমা বা আদনানের আর কিছুই বলার ছিল না। রিমার বাবা প্রায়ই তার জিনিসপত্র এভাবে গুছিয়ে রাখেন, এটা সে জানে। রিমা কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, বুঝলাম। কিন্তু তুমি এটা ঠিক করলে কিভাবে? ওটা তো সাধারণ কোনো মেটাল ছিল না। আমার বাবা কৃষক হলেও পাশাপাশি টুকটাক স্বর্ণকারের কাজও করতেন। ছোটবেলায় ওনার কাছে এসব নকশার কাজ কিছুটা শিখেছিলাম। ভাঙা অংশটা জুড়ে দিয়ে নতুন করে পলিশ করে দিয়েছি, তাই নতুনের মতো লাগছে। রাফসানের প্রতিটি উত্তর ছিল নিখুঁত এবং বিশ্বাসযোগ্য। তার ব্যাখ্যায় কোনো ফাঁক ছিল না, কিন্তু রিমা তবুও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছিল না। তার মন বলছিল এত সহজ নয় ব্যাপারটা, এর পিছনে আরও গভীর কোনো রহস্য আছে। হয়েছে, অনেক হয়েছে। একটা সামান্য বিষয় নিয়ে এত নাটক করার কোনো মানে হয় না। চল রিমা। রিমা আর আদনান চলে গেল। রাফসানও তার বন্ধুদের নিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা দিল। সাব্বির এসে বলল, দোস্ত, তুই তো দেখি বিশাল এক রহস্যের সমাধান করে দিলি। আমরা তো টেনশন করেই মরে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর ভার্সিটির গেটের বাইরে সন্ধ্যা নামছে। রিমা একাই বাসায় ফেরার জন্য অপেক্ষা করছে। আদনান তার গার্লফ্রেন্ডকে নিয়ে আগেই কফি শপে চলে গেছে। রিমার ড্রাইভারের আসতে আজ একটু দেরি হচ্ছে। সে অধৈর্য হয়ে রাস্তায় পায়চারি করছিল। ভার্সিটির আশেপাশের এলাকাটা
এই সময় বেশ নির্জন হয়ে যায়। রিমা ফোনে ড্রাইভারকে বলে, আঙ্কেল আর কতক্ষণ? আমার দেরি হয়ে যাচ্ছে, পার্টিটা 7টায় শুরু হবে। ম্যাডাম আর 10টা মিনিট, রাস্তায় যা জ্যাম, গাড়ি না ছাড়ছেই না। ওহো, ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। ফোনটা ব্যাগে রাখতে যাবে, ঠিক তখনই দুটো মোটর বাইক এসে তার সামনে থামলো। বাইকে 4 জন মাস্ক পরা ছেলে। তাদের হাবভাব দেখে রিমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এক ছিনতাইকারী বলে, এই যে ম্যাডাম, এদিক ওদিক না তাকিয়ে যা আছে সব চুপচাপ দিয়ে দেন। কি চান আপনারা? বাংলা কথা বুঝিস না? মোবাইল, ঘড়ি, ব্যাগ যা আছে সব দে বলছি। রিমা ভয়ে জমে গিয়েছিল। তার চিৎকার করার শক্তিও ছিল না। সে তার দামি মোবাইল আর ভ্যানিটি ব্যাগটা ছিনতাইকারীদের দিকে বাড়িয়ে দিতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আদনান তার গার্লফ্রেন্ডকে নিয়ে ওখান দিয়েই যাচ্ছিল। সে দূর থেকে ঘটনাটা দেখতে পেল। আদনানের গার্লফ্রেন্ড বলল, আদনান দেখো, ওই মেয়েটা রিমা না? ওকে কারা যেন ধরেছে। ও শিট, ছিনতাইকারী! চল চল, তাড়াতাড়ি এখান থেকে পালাই। এখন ওখানে গেলে আমরাও ফেঁসে যাব। আদনান এক মুহূর্ত দ্বিধা করল না। সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে দ্রুত অন্য রাস্তা দিয়ে পালিয়ে গেল। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে বিপদে ফেলে সে নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। রিমা অসহায় চোখে দেখল তার সবচেয়ে কাছের বন্ধু তাকে ফেলে পালিয়ে যাচ্ছে। তার চোখ ফেটে কান্না চলে এলো। ওই কাঁদিস না, তাড়াতাড়ি কর, আমাদের হাতে সময় নেই। ছিনতাইকারীরা রিমার হাত থেকে ব্যাগটা প্রায় ছিনিয়েই নিতে যাচ্ছিল। এই ওকে ছাড়। হঠাৎ এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। সবাই চমকে সেই দিকে তাকালো। রাস্তার উল্টো দিক থেকে হেঁটে আসছে রাফসান। তার কাঁধে সে পুরনো ব্যাগ, চোখে মুখে শান্ত কিন্তু দৃঢ় অভিব্যক্তি। সে লাইব্রেরি থেকে বই নিয়ে মেসে ফিরছিল। কে রে তুই? হিরো সাজতে এসেছিস? মরার শখ হয়েছে নাকি? আমি শেষবারের মতো বলছি, ওনাকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যা। ওরে বাবা, কি সাহস! যা তো, যা করবি কর। আমরা 4 জন আর তুই একা, পারবি আমাদের সাথে? রাফসান কোনো কথা না বলে তার কাঁধের ব্যাগটা মাটিতে রাখলো। তারপর খুব শান্তভাবে শার্টের হাতা গোটাতে শুরু করলো। আমি অবাক চোখে রাফসানকে দেখছি। এই সেই ছেলে যাকে আমি খ্যাত ফকির বলে অপমান করেছি। আর সেই ছেলে আমার জন্য নিজের জীবন বাঁচিয়ে রাখতে এসেছে। আর আমার ধনী প্রভাবশালী বন্ধু আমাকে ফেলে পালিয়ে গেছে। আমি একা নাকি তোরা 4 জন একা, সেটা এখনই বুঝে যাবে। পরের কয়েকটা মিনিট কী হলো সেটা আমি ঠিকমতো বুঝতে পারিনি। শুধু দেখলাম রাফসান অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ওই 4 জন ছিনতাইকারীর উপর ঝাঁপিয়ে পড়ল। তার প্রতিটি মার ছিল নিখুঁত এবং প্রচণ্ড শক্তিশালী। এটা কোনো সাধারণ মারামারি ছিল না, এটা ছিল প্রশিক্ষিত কোনো মার্শাল আর্টিস্টের লড়াই। ছিনতাইকারীরা কিছু বুঝে ওঠার আগে মাটিতে লুটিয়ে পড়ল। রাফসানের এই রূপ আমি কখনো কল্পনাই করতে পারিনি। এই শান্ত ভদ্র ছেলেটার ভিতরে যে এমন একটা ভয়ঙ্কর যোদ্ধা লুকিয়ে আছে তা কে জানতো। ছিনতাইকারীরা মার খেয়ে কোনো মতে বাইক নিয়ে পালিয়ে গেল। পুরো এলাকাটা আবার শান্ত হয়ে গেল। রাফসান হাঁপাতে হাঁপাতে আমার দিকে এগিয়ে এলো। আপনি ঠিক আছেন? আপনার লাগেনি তো? রিমা কোনো উত্তর দিতে পারল না। সে ভয়ে, বিস্ময় এবং এক অজানা কৃতজ্ঞতায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে প্রথমবার আমার সাহস এবং মানসিকতা নিজের চোখে দেখল। এই ঘটনা রিমার মনে তার সম্পর্কে জমে থাকা সব ধারণা এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল। তার অহংকারী মনের গভীরে কোথাও একটা পরিবর্তনের ঝড় শুরু হয়ে গেল। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার পর সুনসান রাস্তাটাতে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। ল্যাম্পপোস্টের হলদে আলোয় শুধু 2 জন মানুষ দাঁড়িয়ে, রিমা এবং রাফসান। আপনি ঠিক আছেন তো? ওর আপনার কোনো ক্ষতি করেনি তো? আমি ঠিক আছি, কিন্তু তুমি? কথাটা শেষ করার আগেই রিমার চোখ পড়ল রাফসানের হাতের ওপর। তার শার্টের হাতা ছিঁড়ে গেছে এবং কনুইয়ের কাজটা কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। একজন ছিনতাইকারীর হাতে একটা ছোট চাকু ছিল, যেটা দিয়ে সে রাফসানকে আঘাত করার চেষ্টা করেছিল। তোমার হাত থেকে তো রক্ত পড়ছে। রিমা নিজের অজান্তেই এগিয়ে গিয়ে রাফসানের হাতটা ধরল। তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। এই প্রথমবার রিমার স্পর্শ পেল রাফসান। রাফসান হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, এটা যেমন কিছু না, সামান্য কেটে গেছে, ঠিক হয়ে যাবে। সামান্য কেটে গেছে মানে? অনেক রক্ত বের হচ্ছে তো। চুপ করে দাঁড়াও, আমার গাড়িতে ফার্স্ট এড বক্স আছে। ড্রাইভারদের যে কোথায় মরেছে আজ।
রিমা দ্রুত তার ভ্যানিটি ব্যাগ থেকে রুমাল বের করে রাফসানের ক্ষতস্থানে চেপে ধরল। তার সব অহংকার, সব ঘৃণা যেন সেই মুহূর্তে উবে গেছে। এখন তার মনে শুধু রাফসানের জন্য চিন্তা। আর কি করছেন? আপনার দামি রুমালটা নষ্ট হয়ে যাবে। চুপ, একদম চুপ। একটা কথাও বলবে না। একটা রুমালের থেকে কি তোমার জীবন বেশি দামি, নাকি আমার মতো তোমার কাছেও জিনিসের দাম মানুষের চেয়েও বেশি? রিমার এই কথায় রাফসান অবাক হয়ে তার দিকে তাকায়। এই রিমাকে আমি চিনি না। এই মেয়েটার চোখে ঘৃণা নেই, হাতে শুধু উঠতে। ঠিক তখনই রিমার গাড়িটা হর্ন বাজাতে বাজাতে এসে থামলো। ড্রাইভার হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। ম্যাডাম সরি, অনেক দেরি হয়ে গেল। ওই হারামজাদা জ্যাম। আঙ্কেল, এখন কথা বলার সময় নেই। তাড়াতাড়ি গাড়ি থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসুন আর পানি নিয়ে আসুন। ড্রাইভার কিছু না বুঝে দ্রুত বক্স আর পানির বোতল নিয়ে এলো। রিমা রাফসানকে প্রায় জোর করেই গাড়ির পেছনের সিটে বসালো। আমার মেসে চলে যাওয়া উচিত, বন্ধুরা চিন্তা করবে। তোমার ওই ভাঙাচুরা ম্যাসে কি কোনো ডক্টর আছে নাকি স্যাবলন আছে? চুপচাপ বসো, আগে তোমার হাতের ড্রেসিং করতে হবে। রিমা খুব যত্ন করে রাফসানের ক্ষতস্থানটা পানি দিয়ে পরিষ্কার করলো। তারপর অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিল। পুরোটা সময় রাফসান চুপ করে রিমার দিকেই তাকিয়েছিল। মেয়েটার নরম আঙুলের ছোঁয়া তার ক্ষতস্থানে নয়, বরং হৃদয়ের কোথাও একটা অদ্ভুত অনুভূতি তৈরি করছিল। যে মেয়েটা তাকে কথায় কথায় অপমান করতো, আজ সেই মেয়েটাই তার জন্য এতটা করছে। ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমাকে লজ্জা দিও না। তুমি আজ যা করেছো তারপর আমার ধন্যবাদ দেওয়ার কোনো মুখ নেই। আমার আমার তোমাকে সরি বলা উচিত। সরি শব্দটা বলতে গিয়ে রিমার গলাটা ধরে এলো। তার মতো অহংকারী মেয়ের পক্ষে এই শব্দটা উচ্চারণ করা যে কতটা কঠিন তা রাফসান বুঝতে পারছিল। যা হয়ে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই। না, আছে। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তোমাকে অনেক অপমান করেছি। আমি বুঝতে পারিনি। আমি সত্যি খুব লজ্জিত। রিমা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সে কাঁদছিল। রাফসান তার চোখের পানি দেখতে পাচ্ছিল। আপনি কাঁদছেন কেন? আমি তো আপনার উপর রাগ করিনি। তুমি রাগ করনি, কিন্তু আমি তো নিজের উপর রেগে আছি। আমি কতটা সেলফিশ। আমি শুধু মানুষের পোশাক, টাকা পয়সা দেখে তাকে বিচার করি। আদনানকে দেখো, আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে বিপদে ফেলে পালিয়ে গেল। আর তুমি তুমি আমার কে হও? তুমিও নিজের জীবন বিপন্ন করে আমাকে বাঁচালে। মানুষ হিসাবে আর একজন মানুষের বিপদে এগিয়ে আসাটা তো স্বাভাবিক, তাই না? এর জন্য পরিচিত হওয়ার দরকার হয় না। তুমি এত ভালো কেন রাফসান? তোমার কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই। আমি এত অপমান করার পরও তুমি কিভাবে এতটা শান্ত থাকতে পারো? রাগ করে কি হবে? পৃথিবীটা তো আর রাগের উপর চলে না। আর কে কি বললো তা নিয়ে বসে থাকলে জীবনে এগোনো যায় না। রাফসানের সহজ সরল কথাগুলো রিমার হৃদয় যেন তীরের মতো বিঁধল। সে প্রথমবার অনুভব করলো বাহ্যিক সৌন্দর্যের যে ভেতরের সৌন্দর্য কতটা দামি। তোমার বাসা কোথায়? মানে ম্যাচটা কোন দিকে? আমি তোমাকে নামিয়ে দিয়ে যাব। না না, তার দরকার নেই। এখান থেকে হেঁটে চলে যেতে পারবো। এই অবস্থায় তুমি একা যাবে? একদমই না। ড্রাইভার আঙ্কেল, গাড়ি ছাড়ুন। ও যেখানে বলবে সেখানে যাবেন। রাফসান আর আপত্তি করলো না। সে তার মেসের ঠিকানা বলল। গাড়ি এসে রাফসানের মেসের সামনে থামলো। পুরান ঢাকার একটা পুরনো ভাঙাচোরা বিল্ডিং। দেখেই বোঝা যায় এখানকার জীবনযাত্রা কতটা কঠিন। তুমি এখানে থাকো? হ্যাঁ। রিমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে নিজে যেখানে বিশাল বহুল অ্যাপার্টমেন্টে থাকে, সেখানে রাফসান এই অস্বাস্থ্যকর পরিবেশে থাকে। আজকের জন্য অনেক ধন্যবাদ, আমি এখন আসি। দাঁড়াও। রাফসান নামটিকেই থেমে গেল। তোমার ফোন নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? রাফসান একটু অবাক হলো। মানে যদি কোনো দরকার হয় বা কালকে তোমার হাতের অবস্থা কেমন সেটা জানার জন্য। রাফসান তার সাধারণ বাটন ফোনটা বের করে রিমাকে তার নাম্বার দিল। রিমা তার আইফোনে নাম্বারটা সেভ করে। আর এটা রাখো। রিমা তার পার্স থেকে একটা বান্ডিল টাকা বের করে রাফসানের দিকে বাড়িয়ে দিল। তোমার চিকিৎসার জন্য আর ভালো কিছু খাওয়ার জন্য। টাকা দিয়ে দয়া করে আমাকে আর ছোট করবেন না মিস রিমা। আমি আপনাকে সাহায্য করেছি কোনো কিছুর বিনিময়ে নয়, মানুষ হিসাবে। ভালো থাকবেন। এই কথা বলে রাফসান এক মুহূর্তও দাঁড়ালো না। সে গাড়ি থেকে নেমে দ্রুত মেসের ভিতরে চলে গেল। আমি হতভম্ব হয়ে গাড়িতে বসে রইলাম। রাফসানের শেষ কথাগুলো আমার কানে বাজছিল। আমি বুঝতে পারলাম আমি আবারও ভুল করেছি। টাকা দিয়ে রাফসানের মানবিকতাকে অপমান করেছি।
ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নিল। আমি গাড়ির জানলা দিয়ে তাকিয়ে সেই পুরনো বিল্ডিংটা দেখছি, যতক্ষণ না সেটা চোখের আড়াল হয়ে যায়। আজ রাতে রিমার চোখে ঘুম আসবে না, শুধু রাফসানের মুখটাই তার চোখে ভাসবে। তার সাহস, তার মানবিকতা, তার আত্মসম্মানবোধ সবকিছু রিমাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আমার নিজের অজান্তে অনুভব করলাম আমার অহংকারী হৃদয় বরফ গলতে শুরু করেছে, আর সেই গলিত বরফের নিচে জন্ম নিচ্ছে এক নতুন অনুভূতি, যার নাম হয়তো ভালোবাসা। সম্পর্কের মোড়টা আজ পুরোপুরি ঘুরে গেল। এক তীব্র ঘৃণা থেকে জন্ম নিল এক কোমল ভালোবাসার প্রথম স্ফুলিঙ্গ। সেই রাতের ঘটনার পর থেকে ভার্সিটির সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে রাফসান এবং রিমার সম্পর্ক। যে রিমা একদিন রাফসানকে সহ্য করতে পারতো না, সে এখন নিজ থেকে গিয়ে রাফসানের সাথে কথা বলে, তার হাতের খোঁজ খবর নেয়, ক্লাসের নোটস দিয়ে সাহায্য করে। এই আকস্মিক পরিবর্তন অনেকেই চোখেই পড়েছে, তবে সবচেয়ে বেশি যার চোখে পড়েছে সে হলো আদনান। কয়েকদিন পরেই ভার্সিটির কমন রুমের অবস্থা। রিমা, আমি তোর সাথে সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। রিমা ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে বলে, বলো, আমি শুনছি। তোর আর ওই রাফসানের ব্যাপারটা কি বলতো? আজকাল দেখছি তুই ওর পেছনে খুব ঘুরঘুর করছিস। ব্যাপারটা আমার ভালো লাগছে না। ভালো লাগছে না কেন? ও আমার জীবন বাঁচিয়েছে, ওর জন্য আমার সিম্প্যাথি থাকতেই পারে। এটা নিয়ে তোর এত সমস্যা কোথায়? সিম্প্যাথি? রিমা, তুই এটাকে সিম্প্যাথি বলছিস? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি তোকে চিনি। তুই ওর দিকে যেভাবে তাকাস সেটা শুধু সিম্প্যাথি নয়। তুই কি ওর প্রেমে টেমে পড়ে যাচ্ছিস নাকি? কি যাতা বলছিস? প্রেমে পড়ব? ওই কেউ ছেলেটার? আর ইউ ম্যাড? আমি জাস্ট কৃতজ্ঞ থেকে ওর খোঁজ নিচ্ছি, দ্যাটস ইট। ও রিয়েলি? তাহলে সেদিন যে ওকে জোর করে গাড়িতে তুলে নিলি, নিজের হাতে ড্রেসিং করলি, ফোন নাম্বার নিলে, এগুলো কৃতজ্ঞতা? তুই আমাকে মিথ্যা বলতে পারিস রিমা, কিন্তু নিজেকে পারবি না। তোর সমস্যাটা কি আদনান? তুই কি জেলাস ফিল করছিস যে আমি তোর চেয়ে অন্য কারো সাথে কথা বলছি? জেলাস? আমি জেলাস হব ওই ফকিরটার উপর? ডোন্ট মেক মি লাভ রিমা। আমি তোর জন্য চিন্তা করছি। তুই খুব নরম মনের, খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলিস। আমার ভয় হচ্ছে ওই ছেলেটা তোর এই সরলতার সুযোগ নিচ্ছে। সুযোগ নিচ্ছে? কি বলতে চাস তুই? তুই কি একবারও ভেবে দেখেছিস ওই ছিনতাইয়ের ঘটনাটা একটা সাজানো নাটকও তো হতে পারে? সাজানো নাটক? হোয়াট রাবিশ! আমি নিজের চোখে দেখেছি ও কিভাবে নিজের জীবনে ঝুঁকি নিয়ে লড়েছে। ওর হাতে লেগেছে, রক্ত বেরিয়েছে। এটাও কি নাটক ছিল? আরে আজকালকার দিনে টাকা দিলে কি না হয়? সামান্য হাত কেটে রক্ত বের করা কোনো ব্যাপারই না। তুই কি জানিস না সিনেমার শুটিংয়ে এইসব নকল রক্ত হরদম ব্যবহার হয়? আর ওই ছিনতাইকারীগুলো হয়তো ওরই ভাড়া করা লোক ছিল। স্টপ ইট আদনান, জাস্ট স্টপ ইট। তোর এত নিচে নামা উচিত হয়নি। ও কেন এসব করতে যাবে? ওর কি লাভ? লাভ? তুই প্রশ্ন করছিস লাভ কি? রিমা, তুই চৌধুরী গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। হাজার হাজার কোটি টাকার মালিক হবি তুই একদিন। তোর কাছাকাছি আসতে পারা, তোর বিশ্বাস অর্জন করতে পারাটাই তো সবচেয়ে বড় লাভ। ও একটা প্ল্যান করে এগোচ্ছে। প্রথমে তোকে বাঁচিয়ে হিরো সাজলো, তারপর তোর সিম্প্যাথি আদায় করলো, আর এরপর ধীরে ধীরে তোর মনে জায়গা করে নিবে। তারপর তোকে ইমোশনালি ব্ল্যাকমেল করে টাকা পয়সা হাতিয়ে নিবে। অথবা হয়তো তোকে বিয়ে করার স্বপ্ন দেখছে, যাতে একবারে রাজার হালে জীবন কাটাতে পারে। অসম্ভব আদনান, এমন ছেলেই না। আমি ওর চোখে সততা দেখেছি। সেই দিন ও আমার টাকা দেওয়া ফিরিয়ে দিয়েছে। যে ছেলে টাকা ফিরিয়ে দেয় সে টাকার জন্য এত বড় ষড়যন্ত্র করতে পারে না। এটাই তো ওদের কৌশল রিমা। ওরা প্রথমে ছোট টোপ ফেলে বড় মাছ ধরে। ও জানে তোর মতো মেয়েকে পটানোর জন্য টাকার লোভ দেখালে হবে না, ইমোশন দেখাতে হবে। তাই ও ইচ্ছে করে টাকাটা ফিরিয়ে দিয়েছে, যাতে তুই ওর সততার ওপর আরও বেশি মুগ্ধ হয়ে যাস। এটা একটা ইনভেস্টমেন্ট রিমা। ও এখন 1000 টাকা ফিরিয়ে দিচ্ছে, যাতে পরে কোটি টাকা হাতিয়ে নিতে পারে। আদনানের প্রতিটা কথা ছিল বিষাক্ত তীরের মতো। সে খুব ঠান্ডা মাথায় রিমার মনে সন্দেহের বীজ বপন করছিল। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তুই ওকে পছন্দ করিস না, তাই এসব বানাচ্ছিস। বিশ্বাস করছিস না? আচ্ছা ঠিক আছে, আমি তোকে প্রমাণ দিব। আমি তোকে প্রমাণ করে দেখাবো যে ওই রাফসান একটা আস্ত প্রতারক, একটা কোল্ড ট্রিগার। সেদিন তুই নিচের ভুল বুঝতে পারবি।
কি প্রমাণ দিবি তুই? সেটা সময়ের জন্য তোলা থাক, শুধু আমার উপর বিশ্বাস রাখ। আমি তোর ক্ষতি হোক এমন কিছু কখনোই চাইবো না। তুই শুধু ওর থেকে একটু দূরত্ব বজায় রাখ প্লিজ, আমার জন্য। আদনানের কথায় রিমা গভীরভাবে ভাবতে শুরু করলো। যদিও তার মন রাফসানকে বিশ্বাস করতে চাইছিল, কিন্তু আদনান তার ছোটবেলার বন্ধু, সেটাকে কখনো ভুল পরামর্শ দেয় না। রিমার মনে প্রথমবারের মতো রাফসানকে নিয়ে একটা সূক্ষ্ম দ্বিধা তৈরি হলো। 2 দিন পর ভার্সিটির পেছনের গেটের কাছে আদনান খুব চালাকির সাথে একটা পরিকল্পনা সাজিয়েছে। সে ভার্সিটির এক গরিব ছাত্রকে টাকা দিয়ে ভাড়া করেছে রাফসানের সাথে একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলার জন্য, আর সেই কথাগুলোই সে রিমাকে শোনাবে। আদনান রিমাকে ফোন করে বলে, রিমা, তুই কোথায়? এক্ষুনি একবার ভার্সিটির পেছনের গেটের দিকে আয়, খুব আর্জেন্ট। কেন, কি হয়েছে? আমি তো লাইব্রেরিতে। আরে আয় তো, আমি তোকে যে বলেছিলাম প্রমাণ দিব, সেই প্রমাণের ব্যবস্থা হয়েছে। তুই নিজের কানে শুনলে বিশ্বাস করবি। তাড়াতাড়ি আয়, কিন্তু এমনভাবে আসবি যেন কেউ তোকে দেখতে না পায়। আদনানের কথায় রিমার বুকের ভেতরটা থক করে উঠল। সে দ্রুত লাইব্রেরি থেকে বেরিয়ে পেছনের গেটের দিকে চলল। গেটের কাছাকাছি একটা বড় গাছের আড়ালে আদনান দাঁড়িয়েছিল। সে রিমাকে ইশারায় তার কাছে ডাকল। চুপ, কোনো কথা বলবি না, শুধু শোন। রিমা গাছের আড়াল থেকে দেখল একটু দূরে রাফসান আর তার বন্ধু সাব্বির কথা বলছে। ঠিক তখনই সেখানে সেই ভাড়া করা ছেলেটা এলো। ছেলেটার নাম রফিক। রফিক রাফসানের কাঁধে হাত রেখে বলল, কি খবর দোস্ত রাফসান? তোর তো এখন বৃহস্পতি তঙ্গে একেবারে জ্যাকপট মেরে দিয়েছিস। কে আপনি? আমি তো আপনাকে ঠিক চিনলাম না। আর আমাকে চিনবি না কেন? আমি রফিক, তোর গ্রামের পাশের লোক। যাই হোক, আসল কথায় আসি। শুনলাম চৌধুরী গ্রুপের মালকিন নাকি তোর ছেলে শেষে গেছে। প্ল্যানটা তো দারুণ কাজে দিয়েছে বস। কিসে বাজে বাজে কথা বলছেন? কিসের প্ল্যান? আরে ওই যে চিন্তায়ের নাটকটা, কি নিখুঁত অভিনয় করলে রে ভাই, আমি তো শুনে অবাক। একেবারে রিয়েল হিরো। এখন তো মেয়েটা তোর জন্য পুরো পাগল। আর কয়েকটা দিন গেলেই দেখবি মেয়ের সব সম্পত্তি তোর নামে লিখে দেবে। তখন কিন্তু আমাদের হলিস না দোস্ত। গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা রিমার মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তার কানে আর কোনো শব্দ ঢুকছিল না। আদনানের বলা প্রতিটা কথা তার চোখের সামনে সত্যি হতে দেখছে সে। মুখ সামলে কথা বলুন। আপনি কি বলছেন? আপনার কোন ধারণা আছে? আর কে আপনাকে পাঠিয়েছে এসব মিথ্যা কথা বলার জন্য? আরে চড়ছিস কেন? আমি তো তোর ভালোই চাই। শোন, মেয়েটাকে হাতছাড়া করিস না। এই সুযোগ জীবনে একবারই আসে। একবার ওকে বিয়েটা করতে পারলেই কেল্লা ফতে। তারপর ওর বাপের 1000 কোটি টাকা সব তোর। রাফসান আর সহ্য করতে পারল না। সে রফিকের শার্টের কলার চেপে ধরল। তোর এত বড় সাহস, তুই আমার নামে এসব গুজব রটাচ্ছিস? বল, তোকে কে পাঠিয়েছে? আদনান পাঠিয়েছে, তাই না? আদনানের নামটা শোনার সাথে সাথেই গাছের আড়ালে থাকা আসল আদনান সতর্ক হয়ে গেল। সে রিমার হাত ধরে টানল। চল চল, এক্ষুনি এখান থেকে যেতে হবে। ওরা আমাদের দেখে ফেললে বিপদ হবে। রিমা তখন ঘোরের মধ্যে, তার ভাবার শক্তি লোপ পেয়েছে। আদনান তাকে প্রায় ট্রেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে নিয়ে গেল। তারা চলে যাওয়ার কারণে রাফসানের পরের কথাগুলো আর শুনতে পেল না। রাফসান রফিককে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, বল, সত্যিটা বল, নইলে আজ তোকে আমি মেরেই ফেলবো। আমাকে আদনান ভাই পাঠিয়েছে। উনি আপনাকে ফাঁসানোর জন্য আমাকে টাকা দিয়েছেন। আমাকে মাফ করে দিন ভাই। কিন্তু এই সত্যটা শোনার জন্য তখন আর রিমা সেখানে ছিল না। কিছুক্ষণ পরে ভার্সিটির নির্জন এক করিডোরে রিমা একটা বেঞ্চে পাথরের মতো বসে আছে। তার চোখ দিয়ে পানি পড়ছে না, কিন্তু তার পুরো পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে গেছে। রিমার পাশে বসে, আমি দুঃখিত রিমা, আমি চাইনি তুই এভাবে কষ্ট পাস। আমি শুধু চেয়েছিলাম তুই সত্যিটা নিজের চোখে দেখ। বিশ্বাস করতে পারছি না ও আমার সাথে এত বড় অভিনয় করতে পারলো। ওই ছিনতাইয়ের ঘটনা, ওর আহত হওয়া, ওর ওই সরল মুখ, সব কিছু মিথ্যা ছিল। সব কিছু একটা পরিকল্পনা ছিল। হ্যাঁ রিমা, এটাই সত্যি। আমি তোকে আগেই বলেছিলাম, এই গরিব ছেলেগুলো এমনই হয়। বড়লোক হওয়ার জন্য ওরা যে কোনো পর্যায়ে নামতে পারে। ওদের কাছে ইমোশনের কোনো দাম নেই, আছে শুধু টাকার দাম। আদনানের কথাগুলো রিমার ভাঙা মনে আরও গভীর ক্ষত তৈরি করলো। তার কৃতজ্ঞতা, তার সবেমাত্র জন্মানো ভালো লাগা, সব কিছু এক মুহূর্তে
তীব্র ঘৃণা আর কষ্টে রূপান্তরিত হলো। আমি ওকে বিশ্বাস করেছিলাম আদনান। আমি সত্যি সত্যি ভেবেছিলাম ও আর 5টা ছেলের মতো নয়। আমি আমি হয়তো ওকে পছন্দ করতে শুরু করেছিলাম। ভুলটা তোর না রিমা, ভুলটা হলো ওই ছেলের। ও তোর বিশ্বাসের সুযোগ নিয়েছে, কিন্তু আর না, অনেক হয়েছে। তোকে স্ট্রং হতে হবে। রিমা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে তার চোখের পানি মুছে ফেললো। তার নরম কোমল মুখটা কঠিন হয়ে উঠল। তার চোখে এখন আর কষ্ট নেই, আছে শুধু প্রতিশোধের আগুন। তুই ঠিক বলেছিস আদনান, অনেক হয়েছে। ও আমাকে বোকা ভেবেছে, আমার ইমোশন নিয়ে খেলা করেছে। এবার আমি ওকে দেখাবো রিমা চৌধুরীকে অপমান করার, তাকে ব্যবহার করার ফল কী হয়। ও আমাকে যে কষ্টটা দিয়েছে আমি তার শতগুণ ওকে ফিরিয়ে দিব। এটা আমার প্রতিজ্ঞা। আদনানের পাতা ফাঁদে পা দিয়ে রিমা এখন সম্পূর্ণরূপে বদলে গেছে। তার মনে রাফসানের জন্য জন্মানো কোমল অনুভূতিগুলো বিষাক্ত ঘৃণায় পরিণত পেয়েছে। পরদিন থেকে ভার্সিটিতে রাফসানের জীবনটা যেন নরকে পরিণত হলো। সকালে ভার্সিটির করিডোরে রাফসানের ক্লাসের দিকেই যাচ্ছিল। উল্টো দিক থেকে রিমা আর আদনান আসছিল। রাফসান রিমাকে দেখে একটা সৌজন্যমূলক হাসি দিল। কেমন আছেন? কিন্তু রিমা তার দিকে তাকালো না। সে এমনভাবে রাফসানের পাশ দিয়ে হেঁটে চলে গেল যেন রাফসান সেখানে দাঁড়িয়ে নেই, যেন সেই অদৃশ্য কোনো বস্তু। তার চোখে ছিল তীব্র অবহেলা আর ঘৃণা। রাফসান অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুই বুঝতে পারল না তার হঠাৎ এমন পরিবর্তনের কারণ কি। সাব্বির রাফসানের কাঁধে হাত রেখে বলল, কিরে, ভাবি এমন ইগনোর করলো কেন? তোদের মধ্যে আবার কিছু হয়েছে নাকি? আরে দূর, বাবে বলছিস কেন? আর কি হবে, কিছুই তো হয়নি, হয়তো খেয়াল করেনি। খেয়াল করনি? একেবারে তোর বুকের উপর দিয়ে চলে গেল আর তুই বলছিস খেয়াল করনি? আমার তো মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। রাফসান বন্ধুদের কথায় কান দিল না। সে ভাবলো হয়তো রিমার মুড ভালো নেই। ক্লাসরুমে প্রফেসর লেকচার দিচ্ছিলেন। রাফসান মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ করে তার ফোনটা ভাইব্রেট করে উঠল। সে ফোনটা বের করে দেখল রিমা তাকে একটা মেসেজ পাঠিয়েছে। রাফসানের বুকের ভেতরটা খুশিতে নেচে উঠল। সে ভাবলো হয়তো সকালের আচরণের জন্য সরি বলবে, কিন্তু মেসেজটা পড়ার সাথে সাথেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার পুরো পৃথিবীটা যেন তুলে উঠল। তোমার মতো গোল্ড ডিগারের ছায়াও আমি দেখতে চাই না। আমার থেকে 100 হাত দূরে থাকবে। নেক্সট টাইম যদি আমার সাথে কথা বলার বা আমার কাছাকাছি আসার চেষ্টা করেছো, তাহলে ফল খুব খারাপ হবে। গেট লস্ট ফ্রম মাই লাইফ, ইউ ব্লাডি অপরচুনিটিস। রাফসান কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে বসে রইল। তার কানে আর প্রফেসরের কোনো কথাই ঢুকছিল না। গোল্ড ডিগার, অপরচুনিস্ট, এই শব্দগুলো তার মাথায় হাতুড়ির মতো আঘাত করছিল। আমি বুঝতে পারছি না আমার কি অপরাধ, কেন রিমা আমাকে হঠাৎ করে এভাবে ভুল বুঝলো। ক্লাস শেষে ক্যাম্পাসের লনে রাফসান ক্লাস থেকে বেরিয়ে রিমাকে খুঁজতে লাগলো। সে দেখলো রিমা তার বন্ধুদের সাথে লনে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। রাফসান দ্বিধাগ্রস্ত পায়ে সেদিকে এগিয়ে গেল। মিস রিমা, আমি কি আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? রাফসানের কণ্ঠ শুনে রিমার হাসি মিলিয়ে গেল। সে এমনভাবে রাফসানের দিকে তাকালো যেন কোনো রাস্তার কুকুরকে দেখছে। তোমার সাহস তো কম না। আমি তোমাকে মেসেজে কি বলেছিলাম? আমার চোখের সামনে আসবে না। তোমার কি কথা কানে যায় না? এই, তুই আবার এসেছিস? তোকে না সেদিনই ওয়ার্নিং দিয়েছিলাম? তোর লজ্জা শরম কিছুই নেই, তাই না? প্লিজ রিমা, জাস্ট 2 মিনিট। আমি শুধু জানতে চাই আমার অপরাধটা কি, কেন আপনি আমাকে হঠাৎ করে ভুল বুঝলেন? ভুল বুঝেছি? ও মাই গড, কি ইনোসেন্ট অভিনয়! তুমি তো অস্কার পাওয়ার যোগ্য। তোমার অপরাধ কি সেটা তুমি জানো না? তাহলে শোনো। রিমা উঠে দাঁড়ালো। সে রাফসানের খুব কাছে চলে এলো। আশেপাশে সব ছাত্রছাত্রী তখন তাদের দিকেই তাকিয়ে আছে। তোমার অপরাধ হলো তুমি একটা প্রতারক। তুমি একটা লোভী, নিচু মানসিকতার ছেলে যে বড়লোক হওয়ার জন্য যে কোনো নাটক করতে পারে। ওই ছিনতাইয়ের নাটকটা তুমি খুব ভালো সাজিয়েছো রাফসান। আমি প্রায় বিশ্বাসই করে ফেলেছিলাম। আপনি যা ভাবছেন তা সত্যি নয়, ওটা কোনো নাটক ছিল না। আদনান আপনাকে মিথ্যা বলেছে। এই, আমার নাম নিচ্ছিস কেন? আমি মিথ্যা বলেছি? তার কোনো প্রমাণ আছে তোর কাছে? বরং তুই যে নাটক করেছিস তার প্রমাণ রিমার কাছে আছে। এক্স্যাক্টলি, আমি নিজের কানে শুনেছি। তুমি তোমার বন্ধুদের সাথে আমার টাকা পয়সা নিয়ে কি ধরনের পরিকল্পনা করেছিলে। আমাকে বিয়ে করে আমার বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছিলে তুমি, তাই না? এবার আর রাফসানের বুঝতে বাকি রইল না যে আদনান তাকে কিভাবে ফাঁসিয়েছে। আপনি ভুল শুনেছেন, আপনাকে ইচ্ছে করে ভুল শোনানো হয়েছে।
প্লিজ আমাকে একটা সুযোগ দিন সবটা ব্যাখ্যা করার। ব্যাখ্যা? তোমার মতো একটা ছোট লোকের ব্যাখ্যার আমার কোনো প্রয়োজন নেই। আমি তোমার আসল চেহারা দেখে ফেলেছি। তোমার ওই গরিব সরল চেহারার পেছনে যে এত ভয়ঙ্কর একটা লোভী মন লুকিয়ে আছে তা আমি ভাবতেও পারিনি। রিমা তার ব্যাগ থেকে এক তারা 500 টাকার নোট বের করলো। তোমার তো এইটাই চাই, তাই না? টাকা নাও, এই টাকাটা নাও। রিমা টাকাগুলো রাফসানের মুখের উপর ছুঁড়ে মারল। এই টাকাটা হলো তোমার ওই দিনের অভিনয় পারিশ্রমিক। নাও, তুলে নাও। আর এই টাকাটা নিয়ে আমার জীবন থেকে দূরে চলে যাও। দ্বিতীয়বার যেন তোমার ওই মুখ আমাকে দেখতে না হয়। নোটটা বাতাসে উঠতে উঠতে রাফসানের পায়ে এসে পড়ল। পুরো ক্যাম্পাস স্তব্ধ হয়ে দৃশ্যটা দেখছে। অনেকের ফোনেই ভিডিও হচ্ছে। আর আমার মাথাটা লজ্জায় অপমানে কষ্টে নত হয়ে গেল। আমার চোখ ফেটে পানি চলে এলো। জীবনে আমি অনেক অপমান সহ্য করেছি, কিন্তু আজকের মতো এত বড় অপমানিত আমি কখনো হয়নি। আর সেই অপমানটা এলো সেই মেয়েটির কাছ থেকে যার জন্য আমি নিজের জীবন বাজি রেখেছি, যাকে আমার হয়তো একটু একটু করে। রাফসানের একটা কথাও বলল না। সে ঘুরে দাঁড়ালো এবং ধীর পায়ে সেখান থেকে চলে যেতে লাগলো। তার পায়ের নিচে পড়ে রইল টাকার নোট, আর তার পেছনে পড়ে রইল রিমার বিজয়ীর হাসি এবং বাকিদের ফিসফিসানি। সে সোজা ওখান থেকে মেসে ফিরে এলো। রাতে সে মেসের ছাদে বসে আছে। রাতের আকাশ তারায় ভরা, কিন্তু রাফসানের মনটা ঘোর অন্ধকারে ঢাকা। সে একা ছাদের এক কোণায় বসে আছে। তার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু বুকের ভেতরের যন্ত্রণাটা কমেনি। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল রিমার ঘৃণা ভরা মুখটা আর বাতাসে উঠতে থাকা সেই টাকার নোটটা। অপমানটা তার হৃদয় ছুরির মতো বিঁধে আছে। আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কেন আমার সাথেই করে এমন হয়? আমি কেমন অন্যায় করেছিলাম যে আমাকে এত বড় শাস্তি পেতে হলো? সেই পকেট থেকে তার সাধারণ বাটন ফোনটা বের করলো। ফোনের স্ক্রিনে একটা ছবি সেভ করা, তার বাবার ছবি। বাবা, তুমি সবসময় বলতে সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। আমি তো কোনো অসৎ কাজ করিনি, তাহলে কেন সবাই আমাকে ভুল বুঝে? কেন আমার ভালোবাসাটাকে সবাই আমার লোভ মনে করে? রাফসানের মনে পড়ে গেল তার অতীতের কথা। কেন তাকে আজ এই ছদ্মবেশে জীবন বেছে নিতে হয়েছে? সে তো শুধু রাফসান নয়, তার আসল পরিচয় রাফসান চৌধুরী, বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। তার বাবা জনাব ইকবাল চৌধুরী দেশের একজন অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যক্তি। কিন্তু এই পরিচয় আমাকে কখনো সুখ দেয়নি। ছোটবেলা থেকে আমি দেখেছি মানুষ আমাকে নয়, আমার বাবার টাকাকে ভালোবাসে। আমার বন্ধুরা বন্ধু হয়েছে আমার পয়সার জন্য। জীবনে যতজন এসেছে সবাই কোনো না কোনো স্বার্থ নিয়ে এসেছে। এই মেয়েকি পৃথিবী, এই মেয়েকি সম্পর্কগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমার বাবার সাথে একটা চুক্তি করেছিলাম। আমি 1 বছরের জন্য নিজের পরিচয় গোপন রেখে একজন সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম টাকা ছাড়া, ক্ষমতা ছাড়া শুধু রাফসান হিসেবে আমাকে কেউ ভালোবাসে কিনা। আমি খুঁজে ফিরছিলাম একটা নিখাত স্বার্থহীন সম্পর্ক। রিমাকে দেখার পর, তার সব অপমান সহ্য করার পরও কোথাও একটা আশা জেগেছিল আমার মনে। চিন্তার ঘটনার পর যখন রিমা আমার জন্য চিন্তা করছিল, আমার সেবা করছিল, তখন আমার মনে হয়েছিল হয়তো আমি আমার কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেয়েছি। ভেবেছিলাম রিমা হয়তো আমার টাকার জন্য নয়, মানুষ হিসাবে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু আমি আবার ভুল করলাম। রিমাও আর 5 জনের মতোই, সেও আমাকে আমার সামাজিক অবস্থান দিয়ে বিচার করলো। সেও ভাবলো আমার মতো একটা গরিব ছেলে ভালোবাসা পাওয়ার যোগ্যতা নেই, আজ শুধু লোভ করার অধিকার। একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রাফসানের বুক থেকে। তার একাকিত্বটা তাকে যেন আজ আরও বেশি করে গ্রাস করছিল। এই বিশাল শহরে সে আজ বড় একা। তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তার কষ্টটা বোঝার মতো কেউ নেই। অনেক হয়েছে, আর সাধারণ মানুষ হাজার অভিনয় নয়। ওরা আমাকে যা ভাবে আমি তাই। আমি লোভী, আমি প্রতারক, ঠিক আছে। রাফসানের কণ্ঠস্বরটা বদলে গেল। তার ভেতরে কষ্টটা যেন এক মুহূর্তে কঠিন এক পাথরে পরিণত হলো। রিমা চৌধুরী, তুমি আমাকে যে অপমানটা করেছো, যে কষ্টটা দিয়েছো, তার জন্য তোমাকে অনেক বড় মূল্য দিতে হবে। তুমি আমার ভালোবাসাটাকে আমার দুর্বলতা ভেবে ভুল করেছো। এবার তুমি দেখবে আমার ঘৃণা। তুমি দেখবে একজন কৃষকের ছেলে যখন প্রতিশোধ নিতে নামে তখন তার রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে। অপেক্ষা করো, আমি আসছি। ছাদের কিনারায় দাঁড়িয়ে থাকা রাফসানের ছায়ামূর্তি রাতের অন্ধকারে এক প্রতিশোধের প্রতীক্ষায় জ্বলজ্বল করে উঠল।
এরপর কেটে গেছে প্রায় 1 মাস। এই 1 মাসে রাফসান নিজেকে পুরোপুরি বদলে ফেলেছে। সে আর আগের মতো শান্ত চুপচাপ ছেলেটি নেই। তার চোখে এখন আর সরলতা নেই, আছে এক শীতল কাঠিন্য। সে ক্লাসে আসে, লেকচার শোনে, কিন্তু কারোর সাথে মেশে না। রিমা এবং আদনানকে সে এমনভাবে উপেক্ষা করে যেন তারা অস্তিত্বহীন। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অফিস, একটি বিলাসবহুল কেবিন, মধ্যরাত, বিশাল কাচের জানালার ওপাশে ঢাকার রাতের দৃশ্য। দামি চামড়ার চেয়ারে বসে আছে রাফসান, তবে তার পরনে ভার্সিটির সে সাধারণ পোশাক নয়, বরং কয়েক লক্ষ টাকা দামের একটি ব্র্যান্ডেড স্যুট। তার সামনে ল্যাপটপ খোলা, কিন্তু তার দৃষ্টি স্থির হয়ে আছে সামনের দেয়ালে লাগানো একটা ছবির দিকে। ছবিটা রিমার। বস, সব ব্যবস্থা হয়ে গেছে। চৌধুরী গ্রুপের অধীনে থাকা ব্লুমিংডেল ফ্যাশন হাউস প্রায় দেউলিয়া হওয়ার পথে। ওদের বেশ কিছু লোন আমাদের সিস্টার কনসার্ন ব্যাংক থেকে নেওয়া। কালকের মধ্যে ব্যাংক ওদের ফাইনাল নোটিশ পাঠিয়ে দেবে। কথাগুলো বলল কামাল, রাফসানের ব্যক্তিগত সহকারী এবং তার সবচেয়ে বিশ্বস্ত মানুষদের একজন। সেই রাফসানের ছদ্মবেশী জীবনের সময় বাইরে থেকে সব কিছু সামলে রাখে। রাফসান রিমার ছবির দিকে তাকিয়ে থেকেই বলে, রিমার বাবা মিস্টার আশফাক চৌধুরী এই ফ্যাশন হাউসের কত % শেয়ারের মালিক? উনি তো ম্যানেজিং ডিরেক্টর বস। প্রায় 60% শেয়ার ওনার, বাকি 40% অন্যান্য ডিরেক্টরদের। কোম্পানিটা ডুবে গেলে উনি একেবারে পথে বসে যাবেন। গুড, আমি ঠিক এটাই চাই। যে টাকার অহংকারে তার মেয়ে মাটিতে পা ফেলে না, আমি সেই টাকার উৎসটাই শুকিয়ে দিতে চাই। কিন্তু বস, মিস্টার আশফাক চৌধুরী আমাদের গ্রুপের একজন পুরনো বন্ধু। আঙ্কেল মানে বড় সাহেব ব্যাপারটা জানতে পারলে। বাবাকে আমি সামনে নেব, তুমি শুধু আমার নির্দেশ পালন করো। আমি চাই মিস্টার আশফাক যেন কোন দিক থেকেই কোনো সাহায্য না পায়। অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যেন তাকে কোনো লোন না দেয়, সে ব্যবস্থা করো। জি বস, অলরেডি করা হয়ে গেছে। আমাদের সিগন্যাল ছাড়া ঢাকার কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তাকে 1 টাকাও দেবে না। পারফেক্ট। এবার দ্বিতীয় ধাপে যাও। আদনানের বাবা মিস্টার ইমতিয়াজ আহমেদের কি খবর? মিস্টার ইমতিয়াজের কনস্ট্রাকশন কোম্পানি সরকারের নতুন একটা বড় প্রজেক্টের টেন্ডার পেয়েছে, কিন্তু আমরা খবর পেয়েছি উনি টেন্ডারটা পাওয়ার জন্য বেশ কিছু অবৈধ পথ ব্যবহার করেছেন এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে। আমাদের লোক সব প্রমাণ জোগাড় করে ফেলেছে। চমৎকার। প্রমাণগুলো এমনভাবে মিডিয়াতে ফাঁস করো যেন মনে হয় এটা কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের অংশ। আমি চাই তার সম্মান, প্রতিপত্তি সবকিছু যেন এক রাতের মধ্যে ধুলে মিশে যায়। কিন্তু বস, এতে তো আদনানের কোনো দোষ নেই। দোষ নেই? ওই আদনানই তো সবকিছুর মূল। ওই রিমার কান ভাঙিয়েছে, আমাকে ফাঁসিয়েছে। ও ওর বাবার ক্ষমতা আর টাকার জোরেই চলে। যখন সে টাকায় থাকবে না, তখন দেখবো ওর কত তেজ থাকে। রিমাকেও তো বুঝতে হবে সে কেমন সাপের সাথে বন্ধুত্ব করে। রাফসানের চোখ দুটো প্রতিশোধের আগুনে জ্বলছিল। এই রাফসানকে কামালও আগে কখনো দেখেনি। যাও, কাজে লেগে পড়ো। আমি চাই আগামী 7 দিনের মধ্যে ওদের দুজনের পৃথিবীটা যেন উলট পালট হয়ে যায়। জি বস। কামাল চলে যাওয়ার পরে রাফসান আবারও রিমার ছবির দিকে তাকালো। তুমি আমাকে চেনো নি রিমা। তুমি আমার ভালোবাসাকে দুর্বলতা ভেবেছিলে, এবার তুমি আমার ঘৃণা দেখবে। আমি তোমাকে এমন কষ্ট দিব যে কষ্টের কাছে আমার পাওয়া অপমান কিছুই হবে না। আমি তোমাকে ভাঙবো রিমা, ঠিক সেভাবে যেভাবে তুমি আমার বিশ্বাসটাকে ভেঙেছো। কয়েকদিন পর ভার্সিটিতে রাফসানের পরিকল্পনা মতোই সবকিছু ঘুরতে শুরু করেছে। ক্যাম্পাসে কানাঘুষে চলছে। রিমার বাবার ব্যবসা নাকি ডুবে যাচ্ছে। রিমা তার বাবাকে ফোনে বলে, হ্যালো আব্বু, কি হয়েছে? ভার্সিটির সবাই বলছে আমাদের ফ্যাশন হাউস নাকি বন্ধ হয়ে যাবে। এটা কি সত্যি? তুমি এইসব নিয়ে ভেবো না মা, সামান্য কিছু সমস্যা হয়েছে, আমি সব ঠিক করে ফেলবো। কিন্তু কিভাবে? আদনানের বাবা তো তোমাকে সাহায্য করার কথা ছিল। ওর কথা আর বলো না। ইমতিয়াজের নিজের অবস্থা তো খারাপ। দুর্নীতির দায়ে ওর কোম্পানির লাইসেন্স বাতিল হওয়ার মুখে। সে আমাকে কি সাহায্য করবে? ফোনটা রেখে রিমা স্তব্ধ হয়ে বসে রইল। তার পায়ের নিচের মাটি যেন সরতে শুরু করেছে। যে প্রাচুর্যের ওপর সে সারা জীবন রাজত্ব করে এসেছে, সেই রাজত্বই আজ টলমল। রিমা, শুনেছিস আমার বাবার নামে নিউজ হয়েছে? পুলিশ নাকি যে কোনো সময় তাকে অ্যারেস্ট করতে পারে। আমিও তো একই সমস্যায় আছি আদনান। আমার বাবার ব্যবসাও শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা কি করব? আমি কিছুই জানি না। বাবা আমাকে ফোন করে দেশের বাইরে কোথাও চলে যেতে বলছে। আমি হয়তো আজ রাতেই মালয়েশিয়ার ফ্লাইট ধরব। কি? তুই আমাকে এই অবস্থায় একা ফেলে চলে যাবি? আমার আর কোনো উপায় নেই রিমা, আমাকে মাফ করে দিস। আদনান নিজের স্বার্থ গুছিয়ে পালিয়ে গেল। রিমা একা হয়ে পড়ল।
তার তথাকথিত বন্ধুরা যারা তার টাকার জন্য এতদিন পাশে ছিল তারাও এখন তাকে এড়িয়ে চলছে। কয়েকদিন পর একটি বৃষ্টি স্নাত সন্ধ্যায় রিমা আজ ভার্সিটিতে আসেনি। রাফসান খবর পেয়েছে ব্যাংক থেকে লোক এসে তাদের বাড়ি দখল নেওয়ার নোটিশ দিয়ে গেছে। আশফাক চৌধুরী হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি। রাফসান ক্লাস শেষে উদ্দেশ্যহীনভাবে হাঁটছিল। তার মনটা আজ ভালো নেই। সে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু এতটা হোক তা যায়নি। তার মনে হয়েছিল খেলাটা হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হঠাৎ ধানমন্ডি লেকের পাশের রাস্তায় সে রিমাকে দেখতে পেল। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে আর রিমা সেই বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে কাঁদছে। তার দামি পোশাক কাদায় পানিতে মাখামাখি। তার চেহারায় সেই অহংকারের লেশ মাত্র নেই, আছে শুধু রাজত্বের অসহায়। আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। দৃঢ় পায়ে রিমার দিকে এগিয়ে গেলাম। নিজের মাথার ছাতাটা রিমার মাথার উপর ধরলাম। রিমা চমকে মুখ তুলে তাকালো। আমাকে দেখে সে যেন ভূত দেখার মতো চমকে উঠল। তুমি তুমি এখানে কি করছো? আমার এই দুরবস্থা দেখতে এসেছো মজা নিতে? উঠে পড়ুন, বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। আমার অসুখ করলে তোমার কি? আমার বেঁচে থাকা বা মরে যাওয়াতে তোমার কি যায় আসে? তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? চেয়েছিলে আমি যেন পথে বসে যাই। নাও দেখো, আমি আজ পথের ভিখারি। খুশি তো তুমি? হ্যাঁ, আমি আপনাকে কষ্ট দিতে চেয়েছিলাম রিমা, কিন্তু ভিখারি বানাতে চাইনি। ও তাই? নাটক বন্ধ করো রাফসান। আমি এখন আর তোমার কোনো কথাই ভুলবো না। আমি জানি এই সব কিছু তুমি করেছো। তুমি আমার বাবার ব্যবসা ধ্বংস করেছো, তাই না? রাফসান কোনো উত্তর দিল না। তার নীরবতায় ছিল তার অপরাধের স্বীকারোক্তি। আমি জানতাম, কিন্তু কিভাবে? তোমার মতো একটা ফকিরের পক্ষে এত কিছু কিভাবে সম্ভব? তুমি কে রাফসান? আসল পরিচয়টা কি তোমার? আমার পরিচয় জেনে এখন আর কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। না, হবে। আমাকে জানতে হবে কোন শক্তির জোরে তুমি আমার এত বড় সর্বনাশ করলে। এটা আমাকে জানতেই হবে। রাফসান চুপ করে রইল। রিমা রাফসানের কলার চেপে ধরে বলে, বলো, কথা বলছো না কেন? বলো তুমি কে? রিমার রাগে দুঃখে হতাশায় রাফসানের বুকে মাথা রেখে কাঁদতে শুরু করলো। অঝোর ধারায় কাঁদছিল সে। কেন করলে এমন? কেন? আমি না হয় তোমাকে ভুল বুঝে অপমান করেছি, কিন্তু তার জন্য তুমি এত বড় শাস্তি দিলে। আমার বাবাকে হসপিটালের বেডে শুয়ে দিলে, আমাদের বাড়িটা পর্যন্ত কেড়ে নিলে। রিমার কান্না তার কথাগুলো রাফসানের হৃদয়ে গিয়ে বিঁধছিল। তার মনে হচ্ছিল সে বোধহয় খুব বড় একটা ভুল করে ফেলেছে। প্রতিশোধের নেশায় সে হয়তো সীমা ছাড়িয়ে গেছে। কারণ আপনি আমাকে শুধু অপমান করেননি রিমা, আপনি আমার বিশ্বাসকে, আমার ভালোবাসাকে অপমান করেছেন। ভালোবাসা শব্দটা শোনার সাথে সাথেই রিমা কান্না থামিয়ে রাফসানের মুখের দিকে তাকালো। তার ভেজা চোখে রাজ্যের বিস্ময়। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা। আমি আপনাকে টাকা বা সৌন্দর্যের জন্য আপনার কাছে যাইনি। আমি গিয়েছিলাম কারণ আপনার সব অহংকারের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে আমি হয়তো ভালোবেসে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম আপনি হয়তো আর 5টা মেয়ের মতো নন, কিন্তু আমি ভুল ছিলাম। রাফসানের এই স্বীকারোক্তি রিমার মনে যেন পারমাণবিক বোমার মতন ফাটল। তাহলে আদনানের সব কথা মিথ্যে ছিল? তুমি সত্যি আমাকে ভালোবাসতে? তার মানে ওই ছিনতাইকারীর ঘটনাটা সত্যি ছিল? তুমি সত্যি আমাকে বাঁচাতে গিয়েছিলে? আমার জীবনের বিনিময়ে হলেও যেতাম। এই একটা বাক্য যথেষ্ট ছিল রিমার জন্য। তার এতদিনের সব ভুল ধারণা, সব অহংকার, সব ঘৃণা এই বৃষ্টি পানির সাথে ধুয়ে মুছে গেল। সে বুঝতে পারলো সে কত বড় ভুল করেছে। সে একজন সত্যিকারের ভালোবাসার মানুষকে নিজের হাতে দূরে ঠেলে দিয়েছে। শুধু তাই নয়, তাকে অপমান করে তাকে তার জীবন থেকে নরক বানিয়ে তুলেছে। রিমা 2 হাতে মুখ ঢেকে বলল, ও মাই গড, আমি কি করেছি? আমি তোমাকে বিশ্বাস করিনি রাফসান। আমি আদনানের কথায় ভুলে আমি তোমাকে শেষ করে দিয়েছি। আপনি আমাকে শেষ করেননি, আপনি নিজেকে শেষ করেছেন রিমা। রাফসান ছাতাটা রিমার হাতে ধরিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালো। আপনার বাবার হসপিটালের সব বিল পরিশোধ করা হয়ে গেছে, আর আপনাদের থাকার জন্য গুলশানের একটা অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করা হয়েছে। চাবিটা আপনার পুরনো বাড়ির কেয়ারটেকারের কাছে দেওয়া আছে। কিন্তু কেন? তুমি তো আমার সবকিছু কেড়ে নিয়েছো, আবার এসব কেন করছো? কারণ আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, আপনাকে ধ্বংস করতে চাইনি। আমি চেয়েছিলাম আপনি যেন নিজের ভুলটা বুঝতে পারেন। আশা করি আপনি পেরেছেন। রাফসান আর দাঁড়ালো না। সে বৃষ্টিতে ভিজতে ভিজতেই হাঁটতে শুরু করলো। রাফসান, দাঁড়াও প্লিজ, আমাকে একা ফেলে যেও না।
আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ভালোবাসি রাফসান, আমি সত্যি তোমাকে ভালোবাসি। রিমা প্রথমবার তার মনের কথা স্বীকার করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাফসান তার চিৎকারে থামল না, সে ধীরে ধীরে বৃষ্টির অন্ধকারে মিলিয়ে গেল। রিমা রাস্তায় বসে রইল, হাতে রাফসানের দেওয়া ছাতা। তার ভালোবাসা আজ প্রকাশ পেয়েছে, কিন্তু পেয়েছে একলাশ অনুশোচনার একাকিত্বের বিনিময়। সে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়েছে, কিন্তু সেই শিক্ষার মূল্য দিতে গিয়ে সে তার সবচেয়ে দামি সম্পদটাকেই হারিয়ে ফেলেছে, রাফসানের ভালোবাসা। এক সপ্তাহ পর ভার্সিটির অডিটোরিয়াম, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সন্ধ্যা। রিমা ফোনে অনেকের সাথে কথা বলছে। অনেক, আর কতক্ষণ? তুই আমাকে এখানে ডেকে এনে বসিয়ে রেখেছিস। বাবা একা আছেন, আমার যাওয়া দরকার। ভাবি প্লিজ, আর 5টা মিনিট। রাফসান ভাইয়া পথেই আছে, বলেছে আপনার সাথে কথা না বলে সে যাবে না। যাবে না মানে? কোথায় যাবে ও? আমি ঠিক জানি না, তবে খুব জরুরি কিছু একটা আছে। অনুষ্ঠান তো প্রায় শুরু। অনেকের কথা শেষ হওয়ার আগে অডিটোরিয়ামের সব আলো একসাথে নিভে গেল। দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা গুঞ্জন উঠল। কেউ কেউ মোবাইল ফোনে টর্চ জ্বালানোর চেষ্টা করছিল, কেউ তার আগেই মঞ্চের ওপরের বিশাল প্রজেক্টরের স্ক্রিনটা জীবন্ত হয়ে উঠল। ভেসে উঠল একটা গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও। তারিখটা স্পষ্ট, 1 মাস আগের। স্ক্রিনের ভিডিওতে চলছে আদনান একটা খামে করে টাকা রফিকের হাতে গুজে দিয়ে বলল, মনে থাকে যেন, একটা কথাও যেন এদিক ওদিক না হয়। তোকে যা যা শিখিয়ে দিয়েছি অক্ষরে অক্ষরে তাই বলবি। এমন ভাব করবি যেন রাফসানের 14 গোষ্ঠীর খবর তুই রাখিস। কিন্তু আদনান ভাই, ধরা পড়ে গেলে তো আমার কেরিয়ার শেষ। আর রাফসান ভাই যদি কমপ্লেন করে? ওর মতো একটা পথের ফকির কমপ্লেন করার সাহস পাবে? তুই শুধু আমার কাজটা করে দে। রিমা একবার ওকে ঘৃণা করতে শুরু করলেই তোর কাজ শেষ। তারপর দেখবি তোকে আমি কোথায় তুলে দিই। ভিডিওতে এর পরের দৃশ্যগুলো দ্রুত দেখানো হলো। আদনানের শয়তানি কল্পনা, গাছের আড়াল থেকে রিমার অবিশ্বাস মাখা মুখ এবং রাফসানের প্রতি তার ঘৃণার জন্ম, সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার। ভিডিও শেষ হতেই অডিটোরিয়ামের আলো জ্বলে উঠল। পতন নীরবতা, সবাই হতবাক দৃষ্টি মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকা আদনানের উপর, যে লজ্জায় অপমানে ভয়ে মাটির সাথে মিশে যাচ্ছিল। আদনান দেশ ছেড়ে যেতে পারেনি, কারণ রাফসান তাকে অফিসিয়ালভাবে আটকে দিয়েছে। তার মানে আদনান আমার সাথে এত বড়? তার কথা শেষ হলো না, সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। আদনান যখন মরিয়া হয়ে পালানোর পথ খুঁজছিল, ঠিক তখনই মঞ্চের ওপর স্পটলাইট জ্বলে উঠল। মাইক হাতে দাঁড়িয়ে আছে রাফসান, কিন্তু এই রাফসানকে কেউ চেনে না। তার পরনে টম ফোর্ডের ডিজাইন করা $1,00,000 দামের কাস্টম মেড স্যুট, পায়ে আলেকজান্ডার ম্যাকুইনের জুতো, হাতে প্যাটেক ফিলিপের লিমিটেড এডিশন ঘড়ি। তার চোখে মুখে নেই সেই পরিচিত সরলতা, আছে এক সম্রাটের মতো শীতল উদ্যত্ত আর অসীম ক্ষমতা। রাফসান মাইকে শান্ত কিছু বরফ শীতল কণ্ঠে, যা পুরো অডিটোরিয়ামে প্রতিধ্বনিত হচ্ছিল, বলল, শুভ সন্ধ্যা সম্মানিত সুধী মণ্ডলী। আশা করি ছোট্ট এই ডকুমেন্টারি ফিল্মটি আপনাদের ভালো লেগেছে। সিনেমার মূল চরিত্র মিস্টার আদনান আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। তার এই অসাধারণ অভিনয়ের জন্য একটা করতালি আশা করতেই পারি, তাই নয় কি? পুরো অডিটোরিয়াম স্তব্ধ। সবাই যেন নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। এই কি সেই কৃষকের ছেলে রাফসান? আদনান পাগলের মতো চিৎকার করে বলল, মিথ্যা, সব মিথ্যা। এই ভিডিও নকল। ও আমাকে ফাঁসাচ্ছে। ওই রাফসানি একটা। চুপ! তোমার মতো একটা নর্দমার কীটের সাথে কথা বলার মতো মূল্যবান সময় আমার হাতে নেই। তবে তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। রাফসান তার ফোনটা মাইকের সামনে ধরল। স্পিকারে ভেসে এলো আদনানের বাবার আতঙ্কিত কণ্ঠ, আদনান, তুই কোথায়? তুই যে রিমার বাবা টেন্ডারের ডকুমেন্ট চুরি করেছিস, ইন্টারপোল সেটা জেনে গেছে। তারা তোর নামে আন্তর্জাতিক হুলিয়া জারি করেছে। তুই শেষ বাবা, আমরা সবাই শেষ। এবার আর কারো কিছু বুঝতে বাকি রইল না। আদনান শুধু একজন ষড়যন্ত্রকারী নয়, একজন আন্তর্জাতিক অপরাধী। রিমা আর দাঁড়িয়ে থাকতে পারল না, তার পৃথিবীটা ঘুরছিল। সে মেঝের ওপর বসে পড়ল, তার পায়ের নিচের মাটি যেন সরে গেছে।
রিমা, বিলিভ মি, আমি যা করেছি সব তোর জন্য। আমি তোকে ভালোবাসি। আদনান রিমাকে স্পর্শ করার আগে দুজন পুলিশ অফিসার এসে তাকে ধরে ফেলল, কিন্তু তারা সাধারণ পুলিশের পোশাক পরা ছিল না, তাদের পোশাকে ছিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের লোগো। ইন্টারপোল অফিসার বললেন, মিস্টার আদনান আহমেদ, কর্পোরেট গুপ্তচর বৃত্তি এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। আদনানের হাতে হাত করা পরিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে রাফসানের দিকে তাকিয়ে হায়নার মতো হাসল। তুই ভাবছিস তুই জিতে গেছিস? তুইও একা মরবি, কারণ তুই কে সেটা রিমা জানে না। তোর আসল পরিচয় জানার পর তোকে লাথি মেরে ফেলে দিবে। আদনানকে নিয়ে যাওয়ার পর রাফসান মাইকটা রেখে মঞ্চ থেকে নেমে এলো। সে সোজা গিয়ে গেল মাটিতে ভেঙে পড়া রিমার দিকে। রাফসান, আমি আমি কি বলবো, কোন ভাষায় ক্ষমা চাইবো আমি জানি না। আমাকে শুধু একটা বার সুযোগ দাও। সে রাফসানের পা জড়িয়ে ধরতে গেল, কিন্তু রাফসান এমনভাবে পিছিয়ে গেল যেন কোনো অপবিত্র জিনিস তাকে স্পর্শ করতে চাইছে। ভালোবাসার জন্য যোগ্যতা লাগে না মিস রিমা, লাগে একটা স্বচ্ছ মন যা আপনার ছিল না, লাগে বিশ্বাস যা আপনি করেননি, আর লাগে মানুষত্ব যা আপনি টাকার অহংকারের নিলামে তুলেছিলেন। আমি জানি আমি একটা পশু, কিন্তু তুমি কি আমাকে মানুষ হওয়ার একটা সুযোগও দেবে না? দিয়েছিলাম, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে রিমা। আপনি আমাকে ভালোবাসেন না, আপনি ভালোবাসেন একটা ধারণাকে। আপনি যখন জানেন আমি প্রতারক নই তখন আপনার অনুশোচনা হচ্ছে। এটা ভালোবাসা নয়, এটা আপনার অপরাধ বোধ। শুনুন রিমা, আজকের পর থেকে জীবনের প্রতিটা মুহূর্তে একটা কথা মনে রাখবেন, মানুষের পোশাক তার পরিচয় হতে পারে কিন্তু তার চরিত্র নয়। মানুষের ব্যাংক ব্যালেন্স তার জীবনযাত্রার মান নির্ধারণ করতে পারে কিন্তু তার মনুষ্যত্বের গভীরতা নয়। রাফসানের প্রতিটা শব্দ যেন রিমার আত্মার ভেতরে গেঁথে যাচ্ছিল। আপনি আমাকে 500 টাকার নোট ছুঁড়ে মেরেছিলেন, মনে আছে? সবার সামনে আপনি ভেবেছিলেন টাকা দিয়ে আমার আত্মসম্মান কিনে নেবেন, কিন্তু আত্মসম্মান এমন একটা জিনিস যে টাকা দিয়ে কেনা যায় না, এটা মানুষের ভিতরে জন্মায়। আমি দুঃখিত রাফসান, আমি সত্যি দুঃখিত। আপনার দুঃখ এখন অর্থহীন। রাফসান তার পকেট থেকে আরেকটি ফোন বের করে একটা নম্বরে ডায়াল করলো। কামাল, ব্লুমিংডেল ফ্যাশন হাউসের অ্যাসেট ফ্রিজ করার অর্ডারটা তুলে নাও, ওদের ব্যাংক লোন রিস্ট্রাকচার করে দাও, আর মিস্টার আশফাক চৌধুরীর পার্সোনাল অ্যাকাউন্টের সম্পত্তি যা যা সিজ করা হয়েছে সব ইমিডিয়েটলি রিলিজ করার ব্যবস্থা করো। উনি একজন সৎ মানুষ, ওনার কোনো ক্ষতি আমি চাই না। ফোনটা কেটে সে রিমার দিকে তাকালো। আপনার বাবার যা ক্ষতি হয়েছিল তার সবটা পুষিয়ে দেওয়া হলো। কাল সকালে তিনি তার আগের জীবন, তার সম্মান সবকিছু ফিরে পাবেন, কারণ আপনার ভুলের শাস্তি একজন নিরপরাধ মানুষ পেতে পারে না। রাফসান, তার মানে তুমি আমাকে? কিন্তু আমি আপনাকে আপনার জীবন আর ফিরে দিতে পারবো না। ঠিক সেই মুহূর্তে অডিটোরিয়ামের মূল দরজা দিয়ে ব্ল্যাক স্যুট পরা একদল লোক ভেতরে প্রবেশ করলো। তাদের প্রত্যেকের কানে ব্লুটুথ, হাতে অত্যাধুনিক গ্যাজেট। তাদের হাঁটার ভঙ্গি কোনো সাধারণ নিরাপত্তারক্ষীর মতো নয়, বরং কোনো দেশের স্পেশাল ফোর্সের মতো। তারা এসে রাফসানের চারপাশে একটা দুর্ভেদ্য মানব বর্ম তৈরি করলো। তাদের নেতা কামাল এগিয়ে এসে রাফসানের সামনে মাথা নত করলো। স্যার, সবকিছু প্রস্তুত। দ্য ফ্যালকন আপনার জন্য রানওয়েতে অপেক্ষা করছে। নিউ ইয়র্কের মিটিংয়ের জন্য আমাদের এখনই রওনা দিতে হবে। পুরো অডিটোরিয়াম বিষয়ে হতবাক। দ্য ফ্যালকন, এটা তো বিশ্বের সবচেয়ে দ্রুতগামী এবং বিলাসবহুল প্রাইভেট জেটের নাম, যার মালিক মাত্র একজন। এসব কি? কারা এরা? আর প্রাইভেট জেট? রাফসান তার স্যুটের পকেট থেকে একটা কালো মেটালের ভিজিটিং কার্ড বের করলো। আপনার শেষ প্রশ্নের উত্তর? সেই কার্ডটা রিমার কোলের উপর ফেলে দিল। রিমা কাঁপা কাঁপা হাতে কার্ডটা তুলে নিল। এটা সাধারণ কোনো কার্ড নয়, খাঁটি টাইটেনিয়ামের তৈরি। তার উপর লেজার দিয়ে খোদাই করে লেখা কয়েকটি শব্দ। রাফসান চৌধুরী, চেয়ারম্যান চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। রিমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার মনে হলো কেউ যেন তার হৃৎপিণ্ডটা হাত দিয়ে চেপে ধরেছে। চৌধুরী গ্রুপ ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ 5টি ধনী পরিবারের একটি। আর রাফসান তার চেয়ারম্যান। যে ছেলেকে সে রাস্তার ফকির ভেবেছে, সে আসলে এই গ্রুপের সবচেয়ে ক্ষমতাশীল এবং অধরা রাজপুত্রের একজন। রিমা পাগলের মতো হাসতে হাসতে কাঁদতে লাগলো। বলল, তাহলে সব ছিল তোমার অভিনয়? ওই কিশোরকে ছেলে সাজা সবই অভিনয় নয়, পরীক্ষা।
আমার জীবনের পরীক্ষা। আমি দেখতে এসেছিলাম এই মেয়ে কি পৃথিবীতে টাকা আর ক্ষমতা ছাড়া শুধু একজন সাধারণ মানুষ হিসাবে আমাকে কেউ ভালোবাসে কিনা। আমি ভুল ভেবেছিলাম, হয়তো আমি আমার উত্তর পেয়ে গেছি। রাফসান, যেও না প্লিজ, আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমি তোমার দাসী হয়ে থাকবো, তবুও আমাকে একা ফেলে যেও না। রাফসান যেতে লাগলো, না ঘুরে শীতল কণ্ঠে বলল, আমার জীবনের দাসীর প্রয়োজন নেই মিস রিয়া, একজন জীবনসঙ্গীর প্রয়োজন ছিল। আপনি সেই সুযোগটা চিরদিনের জন্য হারিয়ে ফেলেছেন। বাইরে থেকে ভেসে এলো হেলিকপ্টারের তীব্র শব্দ। কাঁচের জানালা দিয়ে দেখা গেল ভার্সিটির বিশাল খেলার মাঠ, যা এখন অস্থায়ী হেলিপ্যাডে পরিণত হয়েছে। সেখানে দাঁড়িয়ে আছে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার, রাফসানকে এয়ারপোর্টে তার প্রাইভেট জেটের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ভালো থাকবেন রিমা চৌধুরী। আশা করি জীবন আপনাকে আপনার ভুলের সবচেয়ে বড় শাস্তিটা দেবে, আর সেটা হলো আজীবন অনুশোচনায় ভোগা। রাফসান তার দুর্বোধ্য নিরাপত্তা বেষ্টনীর মাঝে হেঁটে অডিটোরিয়াম থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার পথে সবাই সম্মানের সাথে ভয়ে দুই ভাগ হয়ে পথ করে দিল। অডিটোরিয়ামের বিশাল হলরুমে শত শত মানুষের মাঝে রিমা একা পড়ে রইল। তার হাতে সেই টাইটেনিয়ামের কার্ড, চোখে অঝোর ধারার কান্নার, হৃদয়ে এক অনন্ত অনুশোচনা। সে তার জীবনে সব কিছু ফিরে পেল, বাড়ি, গাড়ি, টাকা, কিন্তু হারিয়ে ফেলল সেই মানুষটাকে যে তাকে এই সব কিছুর চেয়েও মূল্যবান একটা জিনিস শেখাতে চেয়েছিল, মনুষ্যত্ব। আর এই হারানোই হলো তার জীবনের সবচেয়ে কঠিন এবং অন্তহীন শাস্তি।